আচ্ছা, আমাদের আজকে 31 থেকে শুরু হবে। প্রথম প্রশ্ন ছিল যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 হয়, তবে এক্স মাইনাস 2 হোল স্কোয়ারের মান কত? আচ্ছা, আমাদের এক্স মাইনাস 2 এটার মান বের করতে বলছে আমাদের। আমরা যদি এটা সূত্র লিখি তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। হ্যাঁ, বা এটাকে যদি আমরা এইভাবে লিখি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 প্লাস 1। তো এইটার একটা মান আছে, দেখেন এখানে এটা। তাহলে এটার মান হচ্ছে 0। তাহলে 0 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 1 হবে উত্তর। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসি পরটাতে। আচ্ছা, এরপরে বোর্ডটাতে বলছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 12x এর মান কত? তো এখানে আমাদের এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 4, তাই না? আমরা উভয় পাশে বর্গ করি। এক্স প্লাস ওয়াই বর্গ ঠিক না, ঘন করি। এক্স প্লাস ওয়াই কিউব, এটা কিউব, তাহলে 4 এর উপরে হচ্ছে কিউব। তাহলে বা এখান থেকে আমরা এটা সূত্র লিখি। এটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে 3xy, তার সাথে হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান সমান 64। তাহলে বা এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, সরি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy। এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 4, তাই না? তাহলে আমরা এটা মানটা পেয়ে যাব এক্স কিউব প্লাস ওয়াই কিউব 3 4 12, 12xy সমান সমান হচ্ছে 64। তার মানে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব 12xy এর মান হচ্ছে 64। হ্যাঁ, তার মানে অ্যান্সারটা হচ্ছে আমাদের 64। ঠিক আছে, এই সবাই বুঝছেন তো? এগুলোই কিন্তু পরীক্ষায় আসবে সবগুলো। হুম। আচ্ছা, এরপরে বলছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 12, এক্স ওয়াই ইকুয়াল টু 27 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা বলছি যে আমরা 4xy এর সূত্রটা লিখে ফেলবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে বা এখান থেকে আমরা বলতে পারি 4x এর মান হচ্ছে 27, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 12, আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান হচ্ছে বের করতে হবে, তাই না? বা তাহলে এখান থেকে আপনার 4 27 কত হবে? 180, আর একটা 108, তাই না? 108, 144 থেকে 108 বাদ যাবে। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এটা হবে এক্স মাইনাস ওয়াই সমান সমান এটা 36, তাই না? তাহলে উপরে যাবে 36, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর মানটা হচ্ছে 6। এই এখানে আমাদের দেখেন এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এর মান বের করতে হবে। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান হচ্ছে 36, কিন্তু আমাদের আরেকটা কাজ আছে, ওইটার জন্য আমরা এটা বের করে নিলাম। হুম। একটু দাঁড়ান। আচ্ছা, এখন এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটা বের করা। তা আমরা জানি 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র কতদিন শিখাইছি। সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাই না? তাহলে হচ্ছে এখানে আমাদের এক্স প্লাস ওয়াই এটার মান হচ্ছে 12, 12 উপর স্কোয়ার, আর এটার মান ছিল 36।
এক্স মাইনাস ওয়াই 36 স্কোয়ার, আর 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে হচ্ছে, না এটা আমার ভুল হলো, কারণ এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের মানে ছিল 36, তাহলে আর স্কোয়ার এখানে স্কোয়ার দেওয়া লাগবে না। বা 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 144, আর 36 যদি আমরা হচ্ছে 144 আর 6 150, তাহলে 180, তাই না? হুম। তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি আমরা লিখি তাহলে এটা হবে 90, 90। আচ্ছা, এরপরেরটাতে যাই। বলছে যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এক্স ওয়াই ইকুয়াল টু 4 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 2 এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মানটা কত? তো এটা সহজ আছে। আমরা এখানে এক্স কিউব মাইনাস এটা আছে ওয়াই কিউব মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে ফর্মুলা লিখে নিই। এটা হচ্ছে প্লাস 3xy এক্স মাইনাস ওয়াই মাইনাস, এটা এক জায়গায়, আর 2 ইন্টু এটা হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 3, 3 উপরে হচ্ছে কিউব, আর এটা 3 ইন্টু 4 ইন্টু 3, আর এখানে হচ্ছে 2, তার সাথে হচ্ছে আপনার এটার মান কত? এটার মান 3 স্কোয়ার 4 ইন্টু 4। তাহলে এখানে হচ্ছে আপনার কত? এটা 27, আর এটা হচ্ছে 36, আর মাইনাস এখানে হচ্ছে 2 ইন্টু 3 3 9 আর 16 25, তাহলে এটা 63, তাই না? 63 থেকে 50 বাদ দিলে 13 হবে উত্তর। এই সবাই বুঝতে পারছেন বিষয়টা কি? কোনো কনফিউশন থাকলে এগুলো জিজ্ঞেস করবেন, পরে কিন্তু হয় না। হ্যাঁ, আচ্ছা নেক্সট চলে যায়। মারুফা আপনার কিছু বলতো। হ্যাঁ মারুফা বলেন। স্যার ওই আগের অঙ্কটা আরেকবার একটু রিপিট করতেন। দাঁড়ান। স্যার মাত্র যে করলেন সেটা। এটা এটা কি জি সমস্যা? স্যার। এটারে যে এখানে স্যার ওই যে প্রথম দিক দিয়ে একটু। এটা সূত্র লিখতে হবে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র লিখতে হবে এটা। হ্যাঁ, এটার সূত্র কি? জি স্যার। এক্স ওয়াই হোল কিউব প্লাস 3xy এক্স। ঠিক আছে। হ্যাঁ, আর এটা সূত্র লিখতে হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা সমান সমান কি? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। ব্যাস। এই দুইটা লিখলে হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখানে মান বসাই দিবেন, হয়ে যাবে। এখানে এক্স মাইনাস ওয়াই এর মান, এক্স ওয়াই এর মান। জি স্যার। তারপরটাতে চলে যায় তাহলে। বলছে পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 119 মাইনাস পি টু দি পাওয়ার 4 হলে প্রমাণ করুন যে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউব ইকুয়াল টু 0। আচ্ছা, তা আমরা দেখি, শুরু করি। এটা হচ্ছে পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4। হ্যাঁ, তো এইটাকে আমরা প্রথমে আগে পি টু দি পাওয়ার 4 মাইনাসটাকে প্লাস করে নেব এই পাশে, পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এটাকে ভাঙবো। হ্যাঁ, সেটা হচ্ছে পি টু দি পাওয়ার স্কোয়ার, তারপরে দেব স্কোয়ার প্লাস 2 ইন্টু পি স্কোয়ার 1 বাই পি স্কোয়ার প্লাস
1/p স্কোয়ার টোটালটার উপর স্কোয়ার। এখন দেখেন যে এখানে কিন্তু আপনার এই যে এই পি স্কোয়ার কেটে যাবে, আর এই যে 2 কিন্তু অতিরিক্ত থেকে যাবে। তা আমরা বাম পাশে যেহেতু 2 অতিরিক্ত আসলো, তাহলে ডান পাশে আমরা 2 অতিরিক্ত যোগ করবো, 121 করে দেবো। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এবার সূত্র লিখতে পারি পি স্কোয়ার 1/p স্কোয়ার, এইটা হোল স্কোয়ার সমান সমান 121। হ্যাঁ, তাহলে আমরা সহজে লিখতে পারি পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান সমান 121-এর রুট হয়ে যাবে, 121-এর রুট হয়ে যাবে। হুম, তাহলে হবে হচ্ছে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান সমান হচ্ছে 11, তাই না? আচ্ছা, এরপরে আবার আমাদের এটার সূত্র লিখতে হবে। হ্যাঁ, মারুফা কিছু বলতেন? আচ্ছা, বা এখান থেকে আমরা আবার হচ্ছে এটাকে সাজাতে পারি পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 1/p প্লাস হচ্ছে 1/p স্কোয়ার, যেহেতু এই পাশে 2 অতিরিক্ত আসলো তাহলে এখানে 13 লিখবো। হ্যাঁ, আচ্ছা, মাঝখান দিয়ে একটা দাগ টেনে নিই, এছাড়া গোলা যাবে একটার সাথে আর একটা। আচ্ছা, তাহলে এখানে আমাদের হবে কত, বা এটা হচ্ছে পি প্লাস 1/p, এটা হচ্ছে হোল স্কোয়ার সমান সমান হচ্ছে 11 দিয়ে 13, 36, 37, 38 না করলেও হবে, ওগুলো আপনারা করতে পারবেন। না, এটা আমাদের একটু ভুল হলো মেবি। মানে আমাদের হচ্ছে এখানে পি, যেহেতু 6 এর পরে মাইনাস এসে, সুতরাং আমরা এটা মাইনাস নিতে হবে। হ্যাঁ, মাইনাস নিলে আমাদের জন্য কাজটা সহজ হবে। তাহলে এখানে আমরা হচ্ছে 2 মাইনাস করে দিলে এটা হবে 9। তাহলে আমরা এখানে বলতে পারি এইটা এটা মাইনাস সমান সমান 9-এর উপরে যদি আমরা রুট করে দিই, তাহলে পি মাইনাস 1/p সমান সমান হচ্ছে 3। আচ্ছা, এখন আমাদের অঙ্কে শেষে দেখেন p⁶, তাহলে উভয় পাশে আমরা কি করব, কিউব করে দেবো। আমি এইদিকে লিখি, এই পর্যন্ত কারো সমস্যা আছে? আচ্ছা, এখানে লিখে দেখেন আপনারা, এখান থেকে হচ্ছে আমরা যদি উভয় পাশে, হ্যাঁ শুনছি তো বলেন। স্যার এখানে ওই যে সূত্র যেটা বসানো হয়েছে স্যার, এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র স্যার, এস স্কোয়ার মাইনাস এ বি প্লাস 2ab প্লাস বি স্কোয়ার স্যার, এটা কি হয়? মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab দিতে হবে না স্যার? মাইনাস প্লাস 2ab, তাই তো? মানে এটার কথা বলছেন, এটা স্যার 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 এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab দিয়ে করতে হবে না স্যার? মানে সূত্রটা মাইনাস, হলো স্যার। মাইনাস দিয়ে প্লাস করা যাবে, হ্যাঁ একই কথা হবে, ওটাই হবে রেজাল্ট। হ্যাঁ, ওই যে সূত্র তো স্যার এটা না স্যার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র স্যার, এটা কি এটা হবে স্যার? হ্যাঁ, এটা হবে না কেন? এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি হচ্ছে ভেঙে লিখলাম। আপনার হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার। হ্যাঁ, আপনার এটা এটা তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এই 2 ও এখানে, আচ্ছা, ওইভাবে হিসাব করে, হ্যাঁ হ্যাঁ। ওই মানে পাশে। সূত্র, তাহলে সূত্র হিসাব না এটা, তাহলে সূত্র হিসাব করে ঠিক আছে স্যার, এইভাবে করা যায়। দাঁড়ান, আমি ভাবছি যে সূত্র স্যার, সূত্র প্রয়োগ করলে তো স্যার এটা এটা ওই হ্যাঁ সূত্র হয়। সেটা করলে ওরকম আসবে, অসুবিধা নেই। এখানে আমার একটু মানে মিস্টেক হচ্ছে, দাঁড়ান, এখানে হচ্ছে 11 ছিল তাই না, এটা দুই পাশে, ওই পাশে গেলে 13 হবে। হুম, দাঁড়ান, এখানে আমার একটু ভুল হয়েছে, আমি একটু আগে বুঝি। মানে আমাদের এটা 121 হলো তাই না, এখানে 119 আর 2 মিলে হচ্ছে এখানে প্লাস থেকে আমরা প্রথমে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারে আসলাম। এরপর আমরা পি স্কোয়ার মাইনাস 2p, ওই পাশে 2 মাইনাস হবে, ও ঠিক আছে, এটা 9 হবে, এখানে 9 হবে, এটা 3। এখন আমরা ঘন করব, ওই পাশে কিউব করব। হ্যাঁ, কিউব করব, তাহলে কি হবে, এটা পি কিউব মাইনাস 1/p কিউব মাইনাস 3p 1/p, সাথে হচ্ছে p মাইনাস 1/p, আর এটা হবে 27, তাই না? আচ্ছা, এখন এইদিকে লিখি নাকি, এখানে আপনার হচ্ছে, তাহলে আমরা লিখবো কি পি কিউব মাইনাস 1/p কিউব, এই পি পি কাটা যাবে, আর এই পি মাইনাস 1/p এর মান 3, সেটা বসবে।
তাহলে -3 × 3 আর এটা হচ্ছে 27। তাহলে এখানে আমরা হচ্ছে এটা লসাগু করে ফেলি। এখানে p³ লসাগু করলে কত হবে? এটা আপনার হচ্ছে p⁻6 -1, আর এটা 3 × 9 বসে গেলে 36। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমরা এখানে এটা p⁻6 -1 = 36 p³। তাহলে p⁻6 -1 -36 p³ = 0। এটাই তো প্রমাণ করতে বলছে না? হুম, এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, আপনার সূত্র যেটাই লেখেন মানে মূল জিনিসটাতে আপনি যদি একটু ইয়ে হন তাহলে হবে। নেক্সট পার্টটাতে যাই। আচ্ছা, এখানে বলছে যে হ্যাঁ, এটাতে আসি। বলছে যে এখানে বলছে a-2/a 1 = হচ্ছে আপনার 0 হলে a⁸ -1/a⁸ এর মান কত? তো এখানে দেওয়া আছে হচ্ছে a-2a + 1 = হচ্ছে 0। তাহলে এটা -a+1 = 0, তাই না? তাহলে a এর মানটা হবে হচ্ছে 1। তাহলে এখানে আমরা মান বসাবো a⁸ 1/a⁸। তাহলে a এর মান হচ্ছে 1, তাই না? 1/8। তাহলে এখানে আপনার হচ্ছে 1 - 1 অর্থাৎ 0 হবে উত্তর। ঠিক আছে। সঞ্চিত বলেন। স্যার এরকম স্যার a⁸ বা a⁵ যখন এরকম থাকে তখন স্যার আমরা সরাসরি এর মানটা বের করে কি অঙ্ক করবো, নাকি স্যার এটাকে আলাদা আবার আলাদা করে ভেঙে করবো স্যার? অনেক সময় হয় গুণ দিয়ে এর বের মান করে যদি সমান করা যায়। যায় তাহলে আর কষ্ট করে অত, কনফিউশন হয়ে যায় স্যার। এর মান যদি সহজে পাওয়া যায় তাহলে আর এত ঝামেলা আমার যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আপনি এর আগে দেখবেন যে এর মানটা পাওয়া যাচ্ছে কিনা। ঠিক আছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এর মান এরকম হয় স্যার, যদি 5 থাকে এর মানও দেওয়া বের করা যায়, হচ্ছে, কিন্তু আবার কিছু কিছু অঙ্ক করা হচ্ছে আলাদা আলাদা করে, স্কোয়ার দিয়ে গুণ করে মাইনাস করে ওইভাবে। সহজে পাওয়া যাচ্ছে এই জন্য আমরা এটার হেল্প নিলাম। হ্যাঁ, আচ্ছা এটাতে আসি। এখানে আমাদের হচ্ছে অনেকগুলো কাজ একসাথে। এটা হচ্ছে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটা প্রশ্ন। বলছে যে y = √2 + √3 হলে y² + 1/y² y³ - 1/y³ এর মান, মানে এটা দুইটা মান বের করে গুণ করতে হবে। তো এই অঙ্ক আমি গতদিন দেখাইছিলাম। এটা √3 প্লাস হচ্ছে √2। তাহলে এখানে আমরা হচ্ছে 1/y কে কিভাবে লিখতে পারি? মনে আছে এটা? যে √3 - √2, আর একটা হচ্ছে √3 + √2।
আর উপরে হচ্ছে √3 মাইনাস √2। এভাবে আগে গুণ করে নিতে হবে, হ্যাঁ। তারপরে এখানে 1/y, তাহলে আমরা লিখতে পারি উপরে √3 মাইনাস √2, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে। তাহলে √3 স্কয়ার √2 স্কয়ার। তাহলে আমরা সহজ কথায় বলতে পারি 1/y সমান সমান হচ্ছে, এটা বিয়োগে 1 হয়ে যাবে, √3 মাইনাস √2। হুম, এটা আগে প্রথমে আমাদের বের করে নিতে হবে, প্রথম কাজ 1/y এর মান। এরপরে আমরা হচ্ছে উম, দুইটা যোগ করে নিব, হ্যাঁ। যে হচ্ছে y প্লাস 1/y, এই দুইটা আমরা যোগ করব। আমরা জানি y এর মান √3 প্লাস √2, আর এটার মান হচ্ছে √3 মাইনাস √2। তাহলে এটা কাটা যাবে। তাহলে y প্লাস 1/y সমান সমান হচ্ছে 2√3। ঠিক আছে। আচ্ছা, এইটা অবস্থায় থাক। তারপরে আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে y স্কয়ার মাইনাস y স্কয়ার মান বের করা। এইটা y স্কয়ার 1/y স্কয়ার, এটা সমান সমান আমরা জানি হচ্ছে y প্লাস 1/y হোল স্কয়ার মাইনাস 2y 1/y, হ্যাঁ। তাহলে এখানে এটার মান কত ছিল আমাদের? 2√3, তাই না? 2√3, তারপরে হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এটা হবে কত? 4 আর 3, 3 4 12, 12 থেকে 2 বাদ দিলে এটা হবে হচ্ছে 10। তাহলে আমরা প্রথমে অংশটুকু পেয়ে গেলাম হচ্ছে 10, মানে এটার মান হচ্ছে 10। ওকে। আচ্ছা, এরপরে পরেরটাতে আসি। এরপরটাতে বলছে যে যদি আপনার হচ্ছে আমরা ওয়াই কিউবের ক্ষেত্রে একটা মাইনাসের সূত্র লাগবে, তার মানে আমরা ওয়াই মাইনাস 1/y আগে বের করে নেব। ওয়াই এর মান ছিল √3 প্লাস √2, মাইনাস করলে √3 আবার প্লাস √2 হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। এটা কাটা যাবে। ওয়াই মাইনাস 1/y এর মানটা থাকবে হচ্ছে 2√2। তাহলে এবার আমরা ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 1/y কিউবের এটার সূত্র হচ্ছে y মাইনাস 1/y হোল কিউব প্লাস 3y 1/y, তার সাথে হচ্ছে y মাইনাস 1/y, তাই না? আচ্ছা, তাহলে এইটার মান হচ্ছে 2√2, তারপরে হচ্ছে হোল কিউব প্লাস এটা 3 ইন্টু 2√2। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের মিশাই দেই এখানে। তাহলে এখানে থাকছে হচ্ছে আবার কত, মানে 8, এটা 8 আর ওখান থেকে 2√2, তাহলে 16√2, তাই না? 16√2 প্লাস 8√2, তার মানে হচ্ছে 24। 24√2 হচ্ছে এইটার মান। হুম। আচ্ছা, এরপরে আমাদের অঙ্ক কিন্তু এখানে চেয়েছে কি, এখন হচ্ছে আমাদের হবে হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাস 1/y স্কয়ার, আর ওয়াই এটা প্লাস 1/y কিউব, এই দুইটা আমাদের গুণ করতে হবে। তাহলে আগেরটা ছিল 10 আর এটা হলো 24√2, তার মানে 240√2, এটা হবে, হ্যাঁ। এই সবাই কি ক্লিয়ার এটা? বলেন। স্যার বইয়ের মধ্যে তো স্যার এটা স্যার 220 রুট, তো স্যার আনসার। 220 আছে, তাহলে কোথাও ভুল করছি তো। দাঁড়ান, মানে হচ্ছে আমাদের ওইটা ছিল 2√2, তাই না? 2√2 এর পরে কিউব দিলে কত হবে? এটা হবে 8।
আর হচ্ছে এটা 2, তাহলে হচ্ছে আপনার 8 × 2 = 16, তাই না? ও না, ঠিক আছে, ভুল হয়েছে একটু। কারণ এখানে আমাদের 3 দিয়ে গুণ হবে, আমি এটা 8 লিখে ফেলছি, এটা তো 6 হবে। এটা 6 হলে এটা 22 হবে না? 3, হুম। হ্যাঁ এটা 22 হবে, 22 হলে ঠিক আছে, এটা 220 হবে, হ্যাঁ। 22 হলে এটা 220 রুট, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট পার্টটাতে চলে যায়। এরপরে এটা করাইছি কতদিন, এটাতে আসি। বলছে যে x - y = 10, xy = 30 হলে x³ + y³ এর মান কত? তাহলে x³ + y³ এর মান কত, হ্যাঁ খেয়াল করেন। তো এখানে কিন্তু আমাদের হচ্ছে এটার সূত্র লিখতে হলে কিন্তু আমাদের এক্স মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমাদের প্লাস এর মান আগে হচ্ছে বের করে নিতে হবে, তাছাড়া কিন্তু হবে না, হ্যাঁ। তো এটার জন্য আমরা এই সাইডে আগে প্লাস এর মানটা বের করে নিই। আমরা জানি x + y² = x - y² + 4xy। তাহলে x - y এটা হোল স্কয়ার, এটার মান হচ্ছে 10² + 4 গুণন কত হবে, 30 নাকি? হ্যাঁ, তাহলে x - y² হচ্ছে 100 আর 120, তাহলে 220। তাহলে x - y এর মানটা কত হচ্ছে, √220। এটাকে আমরা ভাঙতে পারি, যদি 4 দিয়ে কাটি তাহলে কত হবে এটা, আপনার 4 দিয়ে হলে 50 আর 5 55, তাই না? মানে 4 55 220 হয়, তাহলে 4 মানে 2 এদিকে বের হয়ে আসবে, আর এদিকে হবে হচ্ছে 55, আর 2√55 হচ্ছে, তাই হচ্ছে না? মানে 55 তো 5 আর 11, তখন তো এটাকে আর ভাঙা যাচ্ছে না। তাহলে 4 দিয়ে এটা কাটলে 4-এর রুটটা দিয়ে বের হয়ে আসছে। এখন আমাদের, সরি, এক্স প্লাস এটা, হুম, তাহলে এখন আমাদের এখানে আমরা চাইলে এটার মান বের করতে পারবো। সেটা কি, x + y³ -3xy x + y। তাহলে x প্লাস এটা 2√56 দিয়ে দেবো এখানে, পাওয়ার 3, এটা 30, আর এটা 2√55। তাহলে এটা হবে 8 আর 8, 8 আর মানে 55-কে 3 বার যদি করি তাহলে 55 বের হয়ে আসবে। 8 55 হবে 440, 440 5 মাইনাস হচ্ছে এটা কত হবে, 90, 180, 180 সরি এটা 55। তাহলে 440 থেকে যদি আমি 200 বাদ দিই, মানে 260 হচ্ছে, তাই না? 260√55, এরকম হচ্ছে কি, না ভুল করলাম কোথাও? সঞ্চিত ঠিক আছে কি? হ্যাঁ সঞ্চিত বলেন। স্যার আনসার ঠিক আছে স্যার। এখন স্যার ওই আমি হচ্ছে স্যার 2√55 এটা করে কিউব দেওয়া স্যার, এটা কিভাবে ভাঙছেন স্যার আমি বুঝতেছি না, 440। এটা তো সহজ নয় না? এটা হচ্ছে 4 × 55 দিলে 220 হয় না? তাহলে 4 বাইরে চলে আসলে, 4 বাইরে আসলে 2 হয়, হ্যাঁ। হুম, রুটের বাইরে 4 আসলে 2 হবে না? স্যার বুঝিনি স্যার, রুটের বার 4 আসলে 2 কিভাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, কি বলেন আপনার, রুটের পরে 4 দিলে কত হবে, এটা ধরেন রুটটা ও 2, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রুট আসবে তাহলে 2 হবে, পরে 2 হলে 55। আচ্ছা, এরপরে এটাতে আসি। এটাতে বলছে কি a - 1/a = তাহলে a⁴ + 1/a⁴ = m⁴ + 4ab² + 2।
এইটার মানটা কত। মানে এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা করি, এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু হচ্ছে এম। তাহলে আমরা উভয় পাশে স্কোয়ার করে দেবো, হ্যাঁ, স্কোয়ার। তাহলে এটা হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস টু এ ওয়ান বাই এ, এটা সমান সমান হচ্ছে এম স্কোয়ার। এবার এ কাটা যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান হবে হচ্ছে এম স্কোয়ার প্লাস টু। এরপরে আর একটা আবার দুই পাশে বর্গ করে দিব, এই পাশেও স্কোয়ার করে দেব, এই পাশেও স্কোয়ার করে দেব, হ্যাঁ। তাহলে এটা হবে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর প্লাস টু ইন্টু এ স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার। এটা হবে এম টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ টু ইন্টু এম স্কোয়ার প্লাস টু প্লাস হচ্ছে কত, ফোর। এটা কাটা, তাহলে এ টু দি পাওয়ার ফোর ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান সমান এম টু দি পাওয়ার ফোর প্লাস এটা ফোর এম স্কোয়ার, আর ওই টু এই পাশে এসে বিয়োগ হয়ে টু হয়ে যাবে। এটাই তো দেখাতে বলছে, তাই না? আচ্ছা পরেরটাতে যাই। বলছে যে এই যেগুলো আমি বাদ দিচ্ছি বুঝছেন, এগুলো আপনাদের ওই একই নিয়মের অঙ্ক। মানে আমি যেগুলো নিয়ম মানে রিপিট নাই, সেগুলো আমি করিয়ে দিছি, হ্যাঁ। আর যেগুলো আপনার সেম নিয়মের বা যেগুলো করতে পারবেন সেগুলোকে স্কিপ করা হয়েছে, বুঝতে পারছেন? মানে সবগুলোকে স্কিপ করা হয়নি, যেগুলোকে শুধু হচ্ছে মানে একই টাইপের আছে, সূত্র প্রয়োগ করলে হচ্ছে সেগুলো শুধু বাদ দেওয়া আছে। এরপর আছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এ কিউব প্লাস ওয়ান বাই কিউব ইকুয়াল টু জিরো। এটা আমাদেরকে হচ্ছে প্রমাণ করতে হবে। তো এখানে এ টু দি পাওয়ার ফোর এ স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাব, এখানে ওয়ান রেখে এই পাশে এ স্কোয়ার নিয়ে আসলাম, ওই পাশে এ স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান সমান হচ্ছে এটা ওয়ান। এখন আমরা হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ারের সূত্রটা লিখে ফেলবো। এটা সমান সমান আমরা জানি হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস টু এ ওয়ান বাই এ, হ্যাঁ। তো এটা কাটা যাবে, তাহলে এ প্লাস ওয়ান বাই এ এটা হোল স্কোয়ার, এটার মান হচ্ছে ওয়ান, অঙ্কে দেওয়াই আছে, আর ওই পাশে আছে টু। তার মানে আমরা বলতে পারি এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে রুট ওভার থ্রি। এখন এটা সূত্র লিখেন, এটা হচ্ছে উভয় পাশে ঘন করলেও হয়ে যাবে, এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব, হ্যাঁ। এটা সমান সমান আমরা জানি কি, এ প্লাস ওয়ান বাই এ কিউব মাইনাস থ্রি এ ওয়ান বাই এ তার সাথে এ প্লাস ওয়ান বাই। আচ্ছা, তাহলে এটার হচ্ছে রুট থ্রি কিউব মাইনাস থ্রি, এটা রুট থ্রি। তাহলে এটা থ্রি রুট থ্রি আর থ্রি রুট থ্রি, এটা কাটা, তাহলে হবে জিরো। হ্যাঁ, এই তো প্রমাণিত, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। আচ্ছা এরপরে আসি, বলছে যে এ প্লাস বি ইকুয়াল টু রুট থ্রি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট সিক্স হলে এ বির মান কত। তাহলে এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু রুট সিক্স। তাহলে এটা সূত্র লিখবো, এ মাইনাস বি এ প্লাস বি, আর এই রুট সিক্স কে আমরা রুট থ্রি ইন্টু রুট টু এইভাবে ভেঙে নেব। তাহলে এ প্লাস বি এর মান দেওয়া আছে কত, আমাদের দেওয়া আছে রুট থ্রি।
এই পাশে √2 × √3, √3 ক্যান্সেল করে দিলে a মাইনাস b এর মান হচ্ছে √2। এখন আমাদের অঙ্কে চেয়েছে এ বি, এ বির মান কিভাবে, এ বির সূত্র কি? এ বির সূত্র হচ্ছে a+b/2, অর্থাৎ হচ্ছে a+b/2 হোল স্কয়ার মাইনাস a-b/2 হোল স্কয়ার, তাই না? তাহলে এটা হচ্ছে কত হবে? এটা 3/4 আর এটা হচ্ছে 2/4। তাহলে এখানে 4 লসাগু করেন, তাহলে 1/4 হবে উত্তর। হ্যাঁ, আচ্ছা পরেরটাতে যাই। আহ, এইটা হচ্ছে আপনার রিভার্স অ্যাঙ্গেল থেকে অঙ্কটা করতে হয়। হ্যাঁ, মানে এখানে বলছে a³ + 1/a³ = 18√3 হলে প্রমাণ করো যে a = √3 + √2। মানে এটা আসলে আমাদের যেটা এখানে দেওয়া আছে সেটার ভিত্তিতে এটা হচ্ছে ক্লাসটা করতে হয়। ঠিক আছে, আচ্ছা। তো এটার জন্য আমাদের প্রথমে আগে এটা লিখবো, আমাদের a³ + 1/a³ হচ্ছে 18√3। তাহলে এটা উভয় পাশে কিউব দিয়ে গুণ করে দিলে কত হবে? এটা a⁶ + 1 হচ্ছে 18√3a³। হ্যাঁ, আচ্ছা। এখন এটাকে আমরা এক পাশে লিখবো a⁶ - 18√3, তার সাথে একটা a³ আর প্লাস হচ্ছে 1 হচ্ছে 0। হুম, এখন এইটাকে আমরা মোটামুটি হুম, আপনার ফ্রি করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে আগে দেখি আমরা স্কোয়ার দিয়ে এটাকে ফ্রি করতে পারি কিনা। প্রথমে a³ তারপরে দেব হচ্ছে স্কোয়ার, মানে এটাকে ভাঙলাম, a²-2 a আর b লাগবে, তাই না? a বলতে এখানে আসেই হচ্ছে a³, আর হচ্ছে আপনার b বলতে হচ্ছে আছে কত, আপনার হচ্ছে 1, তাই না? তাহলে 2ab প্লাস হচ্ছে b²। হ্যাঁ, কিন্তু এখানে আমাদের 18√3 আছে, 18 না ভুল হচ্ছে আমাদের দ্বারা। এখানে আমাদের এটা মিলাতে হবে, a³ হলো আর এখানে আমাদের আছে কত, আপনার √3a³, তাই না? তাহলে হচ্ছে এখানে 2 আমরা যদি এটাকে √3 আকারে লিখি, হ্যাঁ, আহ, না এটা যদি আমরা এইভাবে লিখি না, হুম, মানে 18√3 হচ্ছে কি আমাদের সাজাতে হবে, তাহলে এখানে আমাদের 9√3 আসবে, তাই না? 9√3, তাহলে আমাদের 18√3 হয়ে যাচ্ছে না এটা? দেখেন, এটা 9×18, এটা a³ আর এটা √3 প্লাস b³ বলতে কোনটা? এই 9√3টা, মানে b², সরি, 9√3 তারপরে হচ্ছে কত, এটা স্কয়ার। হ্যাঁ, আর এই 1 এর জায়গায় 1 থাকবে, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, 1 এর জায়গায় 1 থাকবে। আচ্ছা, এই আর কি আমরা হচ্ছে সাজায় নিলাম। হ্যাঁ, আর এখানে দেখেন আমাদের এই যে 9√3, এটা অতিরিক্ত আসলো না, এই পাশে অতিরিক্ত চলে আসলো না, এইটাকে আমরা এই পাশে লিখবো 9√3।
হোল স্কয়ার, এটা তো অতিরিক্ত আসলো। এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে, এই সাজানোটা না বুঝলে এই অঙ্ক করা যায় না। মানে হচ্ছে আপনার এখানে এ স্কয়ার মাইনাস 2ab, 2ab এটা সাজা নিলাম, প্লাস বি স্কয়ার, বি স্কয়ারটা অতিরিক্ত আছে, ডান পাশে একটা লিখে দিলাম, আর ওয়ানের জায়গায় ওয়ান থেকে গেল। তাহলে এইটাকে আমরা ফর্মুলা আকারে লিখতে পারি যে এ কিউব মাইনাস 9√3, তারপর হচ্ছে হোল স্কয়ার। হুম। আর এই ওয়ানটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে এটা স্কয়ার করলে কত হবে, 81 গুণন 3। তাহলে 3 81 কত হয়, 240, আর 3 1 3, 243। 243 থেকে আমরা হচ্ছে এক বিয়োগ করে দেবো, তাহলে 242 থাকে। আচ্ছা, এরপরে এখানে আমাদের হচ্ছে এ কিউব মাইনাস 9√3 সমান সমান এই 242 যেটা হলো, এই 242-এর পরে রুট যাবে, 242-এর পরে রুট যাবে। বা এটা হচ্ছে এ কিউব মাইনাস 9√3, এইটাকে আমরা ভাঙবো। হ্যাঁ, এটা হচ্ছে, আমরা যদি 11 দিয়ে ভাগ করি তাহলে 11, আপনার 11 × 11, আর থাকে কত ওখানে, 11 দোকানে 22, তাহলে ওটা দুইটা, তাহলে হচ্ছে আমরা 11, 11 121, তাই না? তার মানে 11 গুণন 11 গুণন 2 এইভাবে ভেঙে নেব, তাহলে একটা 11টা বের হয়ে আসবে। বা এ কিউব মাইনাস 9√3 সমান সমান 11√2। হুম। বা এখানে হচ্ছে এ কিউব সমান সমান 11√2 প্লাস 9√3। আচ্ছা, এই পর্যন্ত আমাদের মোটামুটি একটা মানে বুঝতে হবে আগে ভালো করে আপনাদের। হ্যাঁ, এই 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 পর্যন্ত বুঝতে পারলে পরের গুলো আগানো যাবে। হুম। তাছাড়া কঠিন হবে। আচ্ছা, তো এটা মিশাই গেলাম। হ্যাঁ, গত কাল থেকে আবার দেখছেন মানে গাজায় ইসরায়েল হামলা শুরু করে দিছে। হ্যাঁ, গতকাল থেকে তো আমাদের দেশে অনেক বিষয় হচ্ছে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, ফেসবুকেও দেখলাম। আসলে এগুলোর করণীয় কি, এ সম্পর্কে নির্দিষ্ট কোনো নীতিমালা বা কোনো সুপারিশ নাই, মানে কেউ দিতেও পারছে না। আপনার জাতিসংঘ মহাসচিব আসছিল, উনিও এক কথা বলছে যে আপনার মানে আমাদের দেশ থেকে কোনো সুপারিশ বা পরামর্শ সরকার মানে থেকে কোনো তো দেওয়া হয়নি। আবার আপনার সারা বিশ্বের কোনো কমিউনিটি থেকে এ সম্পর্কে কোনো ধরনের আপনার মন্তব্য আসতেছে না। আর আরো ডেঞ্জারাস বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার মানে আমেরিকা, রাশিয়া এরা সব এক হয়ে গেছে হঠাৎ করে। ইন্টারন্যাশনাল পলিটিক্স এগুলো হয়। আসলে এগুলো কি করণীয়, মানে আমাদের ফেসবুকে যেসব পরামর্শ আসতেছে সেটা হচ্ছে যে মানে আমাদের মানে মুসলিম দেশগুলোকে একত্রিত হয়ে ইরানে হামলা, আর কি বলে, মানে ইরানের নেতৃত্বে ইসরায়েলে হামলা চালাতে, তাহলে মোটামুটি একটা সমাধান আসবে। তো এটা আসলে মিডল ইস্টের ইতিহাস আপনাদের আমি পড়াইতে চাইছিলাম, মানে ইতিহাসটা পড়াবো ভাবছি। আহ, আচ্ছা, আসলে এটা কি করা দরকার? তো আজকে আমাদের মিডল ইস্টের একটু ইতিহাস আপনাদেরকে পড়াবো। হ্যাঁ, পড়ানোর পরে আপনারা একটা মোটামুটি নিজের সেন্স থেকে একটা সমাধান দেবেন যে আসলে এখানে আমাদের মানে একজন গ্লোবাল সিটিজেন হিসাবে আসলে আমাদের করণীয়টা কি। আহ, ফেসবুকে যে একটু লেখালেখি করবেন, আপনার আইডি ব্লক করে দেবে।
মানে জিউস সম্পর্কে যে কোনো কথা লেখার সাথে সাথে আপনার আইডি থাকবে না। তাহলে আপনি প্রতিবাদটা করবেন কোথায়? মানে এটা তো কোনো ওয়েই নাই দেখতেছি। মানে কি একটা বাজে অবস্থা, যে ভয়াবহ দৃশ্য দেখলাম। আপনারা যারা আল জাজিরা বা ইয়েতে দেখছেন বুঝতে পারবেন, মানে সাইকোলজিক্যালি এক প্রকারের সিক হয়ে গেছে এগুলো দেখে। আসলে কি এগুলো ধরেন অ্যাভয়েডও করা যায় না, চোখের সামনে আসে, বা বাচ্চাগুলো আপনার কষ্ট পাচ্ছে, সবাই মানুষগুলো কি একটা নির্মম মানে আহ, ভাবে কষ্ট পাচ্ছে তারা। এগুলো দেখলাম, দেখার পরে মানসিক ভাবে খুবই ভেঙে পড়ছি, খুবই খারাপ লাগতেছিল, পরে আর মানে অ্যাভয়েড করছে এগুলো। আসলে এখানে মানে পলিটিক্যাল সমস্যা হচ্ছে, রাজার ভুলে কিন্তু প্রজা কষ্ট পায়। এটা হচ্ছে যুগ যুগ ধরে চিরায়ত নিয়ম। একজন রাজা যে ভুল করবে বছরের পর বছর সেই ভুলের মাসুল দিয়েও প্রজা শেষ করতে পারবে না। এখন এখানে যে সিচুয়েশন খুব জটিল সিচুয়েশন, এটা আসলে ওই মানুষগুলো এক প্রকার দুর্ভাগা বলা যায়। আপনি চিন্তা করছেন রাতে ঘুমায় আছেন আপনার ছেলে সন্তান নিয়ে, আপনি সকালবেলা উঠে বাচ্চা মারা গেছে, আহ, আর আপনি জীবিত আছেন। এর থেকে আর দুঃখের কি হতে পারে? যাই হোক, খুবই প্যাথেটিক। মানে এটা ভাবাও যায় না, বুঝতে পারছেন? মানে কোন অ্যাঙ্গেল থেকে ভাবা যাচ্ছে না। যাই হোক, আমরা এই পর্যন্ত যখন আসছি এখান থেকে আমরা একটু মানে এখানে আরেকটা লাইন আমাদের টুইস্ট আছে। এই টুইস্টে যেতে পারলে মানে আরেকটু আগাবে। এখানে এ কিউব, আহ, এখানে আপনার হচ্ছে দেখেন আমাদের মূল কাজটা হচ্ছে কিন্তু এই কিউবটাকে ফ্রি করতে হবে, কারণ এর মান আনতে হবে। তাহলে আমাদের এর মান আনতে হলে কি এখানে এই যে √3 √2 ও ফ্রি করতে হবে। তাহলে আমরা এই যে 9√3টাকে এখানে আমরা 3√3 লিখবো। এটা সুবিধা হচ্ছে যে এটার উপরে কিউব করা যাবে পরে। তাহলে আর বাকি থাকলো কোনটা? না, এখানে আর এইটাকে যেটা আছে না, এই এইটাকে আমরা হচ্ছে 2√2 লিখবো। হ্যাঁ, তাহলে আমরা এটাকে কিউব করতে পারবো, 2√2 লিখবো। ঠিক আছে। তাহলে এখন দেখেন এখানে আমাদের 9√3 হলো, তার মধ্যে এখানে 3√3 হলো, 6√3 বাকি থাকলো, এটা এখানে লিখবো। আর এখানে 11 থেকে 2টা চলে গেল, আর 9টা বাকি থাকলো, এটা এখানে লিখবো। লিখে প্লাস। এখন এটাকে আমরা সাজাবো। এটাকে আমরা 3√3 মানে সরি, এটা সমান চিহ্ন দিলাম কেন? এটা হচ্ছে আপনার 3√3, এটা মানে তাহলে √3 উপর হোল কিউব হবে, তাই না? কারণ 3√3 মানে √3 উপরে হোল কিউব। আচ্ছা, আর এইটাকে আপনি সাজাতে পারবেন কিভাবে? মানে এ কিউব প্লাস 3a²। এ স্কোয়ার বলতে √3 উপর স্কোয়ার, 3a² তার সাথে বি, বি মানে হচ্ছে √2। তাহলে দেখেন এই যে 9√2 মিলে গেছে কিন্তু, কারণ এইটা এটা কেটে যাবে, 3 3 9 হবে, আর প্লাস 3, এটা এ, তারপরে বি, বি মানে এটার পরে b² মানে এরকম। আর এখানে আপনার আপনার √2 এর উপরে কিউব হবে, 2√2 মানে √2 এর উপরে কিউব হবে। তাহলে আমরা এখানে বলতে পারি এ কিউব সমান সমান হচ্ছে √3 প্লাস √2 তারপরে হোল কিউব। এই 3 3 উঠে গেলে এর মানটা হচ্ছে √3 প্লাস √2। এই তো, আমরা প্রমাণ করে ফেললাম। হ্যাঁ, এই দুইটা জায়গাতে টুইস্ট আছে, দুইটা লাইনে, 2 3 জায়গাতে। এই 2 3 জায়গাতে আপনি যদি একটু কন্ট্রিবিউশন। আচ্ছা, এরপরে আসি, পরেরটাতে চলে আসি। নেক্সট বলছে যে এটা অনেক লেন্দি অঙ্ক, বুঝছেন? দেখা যাক, এটা আমরা আজকে এই পর্যন্ত হয়তো রাখি। আমার নির্ণয় আরেকটা দিন একটু সময় নেওয়া যাবে। এখানে আমাদের y⁶ যেতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে y²,
মাইনাস ওয়াই ইকুয়াল টু 2y এইভাবে রাখবো। তাহলে এটা ওয়াই মাইনাস 1/y ইকুয়াল টু হচ্ছে এটা 2 হবে। হ্যাঁ, এখন আপনার এইটা আমরা দুইটা মান বের করতে হবে, একটা হচ্ছে স্কোয়ারের, একটা হচ্ছে কিউবের। তাহলে প্রথমে আমরা এটা এইভাবে থাক, আমরা স্কোয়ারেরটাকে বের করে নিই। হচ্ছে ওয়াই স্কোয়ার। এখানে একটা জিনিস খেয়াল করেন ভালোভাবে, আমাদের হচ্ছে কিন্তু মানে আহ, এখানে আমাদের মাঝখানে কিন্তু মাইনাস আছে। মানে আমরা ধরেন এটাকে আগে বোঝাই একটু আপনার, ওয়াই কিউব, এটা এই 6টাকে আপনি এইভাবে লিখতে পারেন, এটাকে আপনি লিখতে পারেন হচ্ছে এইভাবে, তাই না? তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এটা যদি সূত্র ভাঙেন তাহলে কি হবে, এ কিউব প্লাস এটা এ প্লাস বি, আর এটা এ মাইনাস বি। ঠিক আছে? হ্যাঁ, এরকম হবে। বুঝছেন ব্যাপারটা কি? হ্যাঁ, গ্রুপে দিয়ে দেব। অর্থাৎ আমাদের এই অঙ্কে যদি আপনি এইটার আর এইটার মান বের করে গুণ করতে পারেন তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে? মানে এই এই 140 এটা চলে আসবে। ঠিক আছে? তো এখন সেটার জন্য আমাদের তাহলে কিসের মান লাগবে, এই ওয়াই কিউব 1/y কিউবের জন্য ওয়াই প্লাস 1/y এর মান লাগবে, আর এটার জন্য ওয়াই মাইনাস 1/y এর মান লাগবে। তা আমরা মাইনাসেরটা অলরেডি পেয়ে গেছি, আমরা প্লাসেরটা এখন চেষ্টা করি। প্লাসেরটা তাহলে ওয়াই প্লাস 1/y, এটা হোল স্কোয়ার সমান সমান আমরা জানি ওয়াই মাইনাস 1/y প্লাস 4 × y 1/y। হ্যাঁ, তাহলে এটা কাটা, তাহলে ওয়াই প্লাস 1/y, এখানে এটার মান কত, এটা হচ্ছে স্কোয়ারটা এই পাশে হবে। হ্যাঁ, এটার মান কত আমাদের 2, তাহলে 2² + 4, তাই না? তার মানে ওয়াই প্লাস, সরি, এটা রুটটা এই পাশে উঠে যাবে এই স্কোয়ারটা। তাহলে ওয়াই প্লাস 1/y এর মান হবে হচ্ছে আপনার এটা কত হলো, 4 আর 4 8, মানে √8। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের দুইটা মান কিন্তু এখান থেকে আসলো। এই এই দুইটা মানের উপর ভিত্তি করে আমরা হচ্ছে, আপনার মনে রাখেন একটা মান, মানে এখানে লিখে রাখি আমি, ওয়াই প্লাস 1/y এর মানটা হচ্ছে √8। এই দুইটা মানের উপর ভিত্তি করে আমরা সকল কাজ করব। হ্যাঁ, একটা হচ্ছে কিউবের প্লাসের মান, একটা কিউবের মাইনাসের মান বের করে দুইটা আমাদেরকে গুণ করতে হবে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। হুম। প্রথমে আমরা আগে প্লাসেরটা বের করি। আমাদের হচ্ছে ওয়াই কিউব প্লাস 1/y কিউবের সূত্র কি, এটা হচ্ছে ওয়াই প্লাস 1/y হোল কিউব মাইনাস 3y 1/y, তার সাথে হচ্ছে ওয়াই প্লাস 1/y। ওকে, তাহলে এখানে এটার মান হচ্ছে আমাদের √8, তাই না? √8 হোল স্কোয়ার মাইনাস 3 × √8। তাহলে এখানে কত হচ্ছে আমাদের, এটা মানে এটা কিউব কিন্তু, হ্যাঁ, তার মানে 8 √8, আর এটা হচ্ছে 3 √8, তাহলে হচ্ছে এটা 5 √8। আচ্ছা, তাহলে 8কে আমরা 4 × 2 ভেঙে নেন। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা 4টা ভাঙলে 2 বের হয়ে আসবে, তাহলে হচ্ছে 5 × 10 √2। তাহলে এটার মান হচ্ছে 10 √2। হ্যাঁ, মানে আপনার প্লাসের মানটা ওয়াই কিউব মাইনাস 1/y কিউবের মানটা হচ্ছে আপনার 10 √2। আচ্ছা, এরপরে আমরা ওয়াই কিউব মাইনাস 1/y কিউবের মানটা, এটার মানটা বের করার চেষ্টা করব। তো এটার মানটা বের করলে আপনার যা শুধু এখানে এখানে আর এখানে চিহ্ন চেঞ্জ করে দিলে হবে, এটা তখন হবে প্লাস, না সরি মাইনাস, এটা হবে হচ্ছে মাইনাস, আর এটা হবে হচ্ছে প্লাস, আর এটা হবে হচ্ছে মাইনাস। হ্যাঁ, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এইগুলো বিষয় দিই। আচ্ছা, এখন এখানে আপনার হচ্ছে y - 1/2, তাহলে 2 এর উপরে কিউব প্লাস 3 এটা হচ্ছে আমাদের এটা 2, তাই না? তাহলে এটা হচ্ছে 8 × 6 = 14, তাহলে দুইটা হয়ে গেল। এখন আমাদের y⁻6 - 1/y⁻6, এইটা মানে কি ছিল মনে আছে, যে একটা ছিল 10 √2 আর একটা হচ্ছে 14।
তাহলে এই দুইটা গুণ করলে 140√/2, এইটাই আমাদের জানতে চাইছে। বুঝতে পারছেন বিষয়টা কি? হুম। আচ্ছা, আর ধীরে ধীরে করতে হবে, এগুলো আসলে 1-2 দিনের ব্যাপার না, 1-2 বারেরও ব্যাপার না। আচ্ছা, এখান থেকে আমরা না হয় কালকে করি, হ্যাঁ। এটা 9-10-এর ওই যে সূত্রের একটা অঙ্ক, এটা খুব একটা জটিল কিছু না। তারপর এখান থেকে আমরা, আর মনে হয় আমার শীট আমি আজকে দিয়ে দিব। হ্যাঁ, এই এখানে আরো আমাদের মানে 1 ঘন্টা সময় লেগে যাবে প্রায়, মানে যে এই অঙ্কটা তো করা হয়েছে। এই অঙ্কটা করলে এই যে এই অঙ্কগুলো একটু সময় লাগবে, এই যে 5-এর অঙ্ক আছে, তারপরে আপনার বিসিএস এর একটা অঙ্ক আছে, আবার এই যে বিসিএস এর এই অঙ্কটা, এটা একটু সময় লাগবে, এটাতেও ভালো সময় লাগবে। এগুলাতে টাইম লাগবে, হ্যাঁ। আমরা হচ্ছে আগামী ক্লাসে এটা করবো না। মোটামুটি মান নির্ণয়টা ধরেন একটা এক্সট্রা ক্লাস ইয়ে করে মানে অঙ্কগুলো হচ্ছে করা যাবে। এগুলো করা যাবে। আপনাদের আসলে শীটটা আজকে দেওয়া হয়নি, মানে আসলে আমি অন্য একটা কাজ করতেছিলাম, মানে সময় হয়নি। আমি শীটটা দেখি রাত্রে রেডি করে আপনাদেরকে দিয়ে দেবো নি। আর আমাদের গত ক্লাসে মানে পর্যন্ত আমরা 22 নম্বর লেকচার পর্যন্ত আমাদের হচ্ছে বাংলার ভাষা রীতি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের 23 নম্বর যে কোর্স, সেখানে আসলে পড়ানোর কথা ছিল নত্যবিধান আর সত্যবিধান, আর মিডল ইস্টের ইতিহাস। তা আমি দুটো পড়াই, আমি হচ্ছে আপনাদের এটা মানে দিয়ে দেবো নি শীটটা, অসুবিধা নেই। প্রথমে আমরা হচ্ছে মানে নত্যবিধান সত্যবিধানে আসি। নত্যবিধান সত্যবিধান খুব সহজ একটা জিনিস, জটিল কিছু না। এটা হচ্ছে যে আহ, আমাদের বাংলা শব্দে তো নত্যবিধান সত্যবিধানের কোনো প্রয়োগ নাই। আমাদের সংস্কৃত ব্যাকরণ অনুসারে মূর্ধন্য এবং হচ্ছে মূর্ধন্য স, এই দুইটার মানে দুই ধরনের, মানে আমাদের স কয় ধরনের, একটা হচ্ছে দন্তস্ব, একটা হচ্ছে তালব্যস্য, একটা হচ্ছে মূর্ধন্য স, তাই না? আর ন কয় ধরনের? ন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আপনার আহ দন্তন দন্তন্য, একটা হচ্ছে আপনার মূর্ধন্য। তো এই মূর্ধন্যর ব্যবহারের বিধান আছে, দন্তন্য ব্যবহারের বিধান নাই। হ্যাঁ, কিন্তু দন্তন্য ব্যবহারের বিধান নাই কেন? কারণ হচ্ছে যে আপনার এটা আমাদের বাংলা শব্দই বসে, বেসিক নিয়মে চলে। কিন্তু আপনার মূর্ধন্যটা আসলে সংস্কৃত ব্যাকরণ থেকে আসে, তাহলে অন্য একটা ব্যাকরণকে যখন অ্যাবজর্ব করা হয় তখন তাদের নিয়মগুলো নেওয়া হয়। তবে এখন আসলে এগুলো জিনিসের কোনো ধরনের প্রয়োজন আছে বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে। কারণ আপনি এখন বানানে, এটা তো বানানের জন্য, অন্য তো কোনো কারণ নাই, তাই না? বানান লেখার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। তাহলে আপনি যদি বানানের ক্ষেত্রে ডিকশনারি ফলো করেন তাহলে হয়ে যায়। এটা আসলে আজগবি একটা জিনিস আমাদের পড়ানো হয়, এটার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ ডিকশনারি দেখবেন, বানানের যদি কনফিউশন থাকে সেগুলো, যেমন ইংলিশে আপনার যে বানানগুলো আমরা লিখি, হ্যাঁ, বা কম্পিউটারে ঠিক করি, সেখানে দেখেন অনেকগুলো আপনার কোনো জায়গায় উচ্চারণের ক্ষেত্রে একটা ইয়ে হয়, আবার বানানের এমন আছে ইউ আগে, ই মানে ও পরে আই আগে। এগুলো কি সব নিয়ম অনুসারে মিলে? দরকারি বাকি এগুলো ডিকশনারি দেখলেই হয়ে যায়। যাই হোক, আমাদের পরীক্ষায় লেখার সুবিধার্থে আমরা আহ নত্যবিধানের কয়েকটা বিধান আমরা পড়বো। একটা হচ্ছে ট ঠ ড ঠ এর সাথে মূর্ধন্য বসবে, মানে যুক্ত বর্ণ যখন হবে, যেমন আপনার নিষ্কণ্ঠক, তারপরে গন্ডুস, ঠান্ডা, এগুলো বানান যখন লিখবেন যুক্ত বর্ণে আপনার হচ্ছে মূর্ধন্য ব্যবহার করবেন। তারপরে রি র আর মূর্ধন্যস্বর পরে মূর্ধন্য বসবে, যেমন উদাহরণ, কিরণ, জাগরণ, প্রতারণা, হম বরুণ, এগুলো। ঠিক আছে? হ্যাঁ, পিএসসি তে সব জায়গাতে আসে, এখনো আসে। স্মরণ, আচরণ, পুরাণ, বিতরণ, হরিণ, সংস্করণ। রেপের পরে মূর্ধন্য ষ বসে, যেমন আকীর্ণ, ঘূর্ণন, পূর্ণিমা, বিদীর্ণ, স্বর্ণ, বিকীর্ণ, উৎকীর্ণ। র ফলার পরে মূর্ধন্য ষ বসে, র ফলা যেগুলো আছে, যেমন প্রাণ, প্রণালী, পরিত্রাণ, মুদ্রণ,
মূর্ধন্যস্বর পরে মূর্ধন্য বসে, এটা তো বলছি, যেমন বিভীষণ, পাষাণ, দূষণ, ভীষণ, বিকর্ষণ, আকর্ষণ, এগুলো। যুক্তক্ষ যেটা, যুক্তক্ষের সাথে থাকে হচ্ছে ক এবং মূর্ধন্য ষ। তো সুতরাং এটার সাথে মূর্ধন্য বসে, যেমন নিরীক্ষণ, ভক্ষণ, লক্ষণ, প্রশিক্ষণ, এগুলো। আর আমাদের তিনটা উপসর্গ আছে, একটা প্র, পরি আর নির, এর সাথে মূর্ধন্য বসে, যেমন পরিণত, পরিণয়, পরিণাম, প্রণাম। হ্যাঁ। আচ্ছা। আর উত্তর, পার, চন্দ্র, নার, রাম, এইগুলোর পরে মূর্ধন্য বসে, যেমন নারায়ণ, রামায়ণ, উত্তরায়ণ, পরায়ণ, চন্দ্রায়ণ, এগুলো। হ্যাঁ। আচ্ছা। এখন আমাদের হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বানান এই মূর্ধন্যের সাথে কানেক্টেড, এগুলো লিখতে হয় অনেক সময়, সেগুলো এখানে লেখা আছে, বানানগুলো একটু দেখবেন। আর কিছু কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য হবে। স্বভাবতই মূর্ধন্য মানে হচ্ছে কি, এটা কোনো নিয়মে না, মানে নিয়মের বাইরে গিয়ে। স্বভাবতই মানে হচ্ছে ইন জেনারেল, যেমন চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, এইগুলা কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। কেন মুখস্থ করতে হবে? কারণ পরীক্ষায় এইভাবে দেয় যে কোনটি স্বভাবতই মূর্ধন্য হবে, মানে বা স্বভাবতই মূর্ধন্য যুক্ত আপনি 5টি শব্দ লেখেন। অর্থাৎ স্বভাবতই মূর্ধন্য মানে কি, যেখানে কোনো নিয়ম বহির্ভূত, মানে নিয়মের দরকার হয় না কিন্তু মূর্ধন্য বসে, সেগুলো। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তারপরে সমাসবোধক শব্দে মূর্ধন্য হবে না, যেমন হরিনাম। হ্যাঁ, এটা সমাসবদ্ধ শব্দ, র আছে, তারপরে এখানে মূর্ধন্য হবে না, কারণ হরির নাম, ষষ্ঠী তৎপুরুষ সমাস, হরিনাম। তারপরে দুর্নীতি, হুম, দূর যে নীতি, কর্মধারয় সমাস। তাহলে এখানে আপনার সমাসবদ্ধ শব্দতে রেপ থাকা সত্ত্বেও মূর্ধন্য হবে না। পরনিন্দা, পরের নিন্দা, রয়ের, ষষ্ঠী তৎপুরুষ সমাস, তাহলে রয়ের পরে মূর্ধন্য হবে না, সমাসবদ্ধ শব্দে মূর্ধন্যর ব্যবহার নাই। এরপরে আসি ত বর্গীয় ধ্বনির সাথে যেগুলো, সেগুলোর সাথে দন্তান্ন বসাবেন, মূর্ধন্য না। হ্যাঁ। যেমন ত, থ, দ, ধ, দন্তান্ন। তাহলে যেমন গন্ধ বানানে এখানে কিন্তু মূর্ধন্য না, দন্তান্ন। তো স্কন্দ বানানে দন্তান্ন। হ্যাঁ। আর বন্দর বানানে দন্তান্ন। তারপরে বন্দি বানানে দন্তান্ন। আচ্ছা। আর বিদেশি যে শব্দগুলো আছে, বিদেশি মানে আমরা বলছি যে যদিও বা তৎসম শব্দ বিদেশি, তারপরেও সেগুলোর একটা আইডেন্টিটি আছে, কিন্তু আরবি, ফার্সি, ইংরেজি, সহ অন্য না, মানে শব্দগুলোর ক্ষেত্রে মূর্ধন্য হবে না। হ্যাঁ, যেমন কর্নেল বানানে দন্তান্ন, ইরান বানানে দন্তান্ন, ইস্টার্ন বানানে দন্তান্ন, আয়রন বানানে দন্তান্ন। হ্যাঁ, সাইরেন বানানে দন্তান্ন। ঠিক আছে। এই। এরপর আমরা আসি সত্য বিধান। সত্য বিধান হচ্ছে মূর্ধন্যস্বর ব্যবহার, যেখানে সঠিকভাবে ব্যবহারের নাম হচ্ছে সত্য বিধান। তো এখানে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, মানে সত্য বিধানে এটা খুবই আসে। এখানে দেখেন বলছে স্বরেয় স্বরেয়া ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র এর ক পরে প্রত্যয়ের সাথে মূর্ধন্য ষ হবে। তার মানে স্বরধ্বনি খালি দুইটা বাদ যাবে, একটা স্বরেয়, একটা স্বরেয়া। বাদ বাকি যে স্বরধ্বনি আছে তাদের সাথে মূর্ধন্য ষ বসে, স্বরেয় আর স্বরেয়ার সাথে বসানোর দরকার নাই। হ্যাঁ। আর ক ও র এর পরে প্রত্যয়ের সাথে আপনার মূর্ধন্য ষ বসে, যেমন মুমূর্ষু। এই মুমূর্ষু বানানে দেখেন এখানে দীর্ঘ আছে, দীর্ঘর পরে মূর্ধন্য ষ বসে। চিকিৎসা, এখানে দীর্ঘিকার আছে, তারপরে মূর্ধন্য ষ বসে। হর্ষের কারন্ত যেগুলা উপসর্গ আছে, যেমন অভিষেক, হর্ষের কারন্ত উপসর্গ, যেমন সুষুপ্ত, সুষুপ্ত। ঠিক আছে। তারপরে হচ্ছে অনুষঙ্গ, অনু, অনু হচ্ছে একটা উপসর্গ, প্রতি একটা উপসর্গ। এইগুলা হর্ষইকার, আর হর্ষইকার যুক্ত যেগুলো উপসর্গ আছে সেগুলো উপসর্গের সাথে মূর্ধন্য ষ বসে। এরপর আসি রিকারের পরে মূর্ধন্য ষ হয়, যেমন ঋষি, কৃষক, দৃষ্টি। তৎসম শব্দের পরে মূর্ধন্য ষ হবে, যেমন বর্ষণ। আচ্ছা, র এর পরে মূর্ধন্য ষ হবে, যেমন হচ্ছে, এখন স্বরধ্বনির একটা ব্যাপার আছে, যে এখানে যদি আপনি যদি হর্ষইকার থাকে তাহলে হয়, তাহলে হচ্ছে মূর্ধন্য ষ, আর না হলে দন্তাস্ব। যেমন হচ্ছে পরিষ্কার, তাহলে আছে, তাহলে মূর্ধন্য ষ। আর যদি বলে পুরস্কার, তাহলে আছে, তাহলে এবার দন্তাস্ব। ঠিক আছে। আরবি ফার্সি শব্দ এগুলোতে মূর্ধন্য ষ হবে না, যেমন মাস্টার, পোশাক, পোস্ট ইত্যাদি। আর স্বাদ প্রত্যয় যুক্ত গুলোতে দন্তাস্বয় হবে, যেমন অগ্নিস্বাদ, ধূলিস্বাদ, ভূমিস্বাদ, এখানে মূর্ধন্য ষ বসানোর দরকার নেই।
এই আর কি আমাদের সত্য বিধান নত্য বিধান, কোনো জটিল কিছু না। আর স্বভাবতই মূর্ধন্য কয়েকটা শব্দে হয়, এইগুলো এখানে একটা ছন্দ আকারে দেওয়া আছে, যতটুকু পারেন মুখস্থ করে পড়ে নেবেন। এই, হ্যাঁ। আচ্ছা, আমাদের নত্য বিধান সত্য বিধান এই সিম্পল একটা জিনিস। আন্তর্জাতিকে আমাদের হচ্ছে মিডল ইস্টের কিছু ইতিহাস আমরা আজকে একটু অল্প একটু যতটুকু পারি এগুলো লাগে, পড়তে হয়। হুম। এগুলো একটু দেখি। আচ্ছা, তা মিডল ইস্ট আপনার হচ্ছে আরব বিশ্ব মূলত মধ্যপ্রাচ্য বলতে এই যে আমাদের পারস্য উপসাগরের তীরে 18টা দেশ আছে। এই 18টা দেশকে আমরা একসাথে বলি মিডল ইস্ট। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, ইয়েমেন, সৌদি আরব, ইরান, ইরাক, হ্যাঁ, তারপরে হচ্ছে কুয়েত, জর্ডান, সিরিয়া, লেবানন, মিশর, ইসরায়েল, ফিলিস্তিনি, উত্তর সাইপ্রাস, সাইপ্রাস আর এবং তুরস্ক। এই মোট 18টা দেশকে আমরা একসাথে হচ্ছে মিডল ইস্ট হিসাবে আহ, হচ্ছে বলি। আর আরবি ভাষাটা হচ্ছে এটা সেমেটীয় ভাষা। হ্যাঁ, সেমেটীয় ভাষা যে গ্রুপ আছে তার ভিতরে আরবি ভাষা। 26টা দেশের সরকারি ভাষা হচ্ছে আরবি। হ্যাঁ, মানে মিডল ইস্ট এরিয়া আর কি। আর ব্যবহারকারীর হিসাবে বলা যায় এটা 26টা দেশ মানে অনেক দেশ না, বিশ্বের তৃতীয় ভাষা। মানে যারা আরবি ভাষা ইউজ করে বিশ্বের ধরেন মানে মান্দারিনের পরে, মানে ইংরেজি, তারপরে হচ্ছে আরবি। মানে জনসংখ্যা ইউজ করার চিন্তা করলে এরপরে আসে হচ্ছে আরব ইসরায়েল সংঘাতের এই যে স্বাভাবিক ঘটনা, এটা আসলে কিভাবে শুরু হলো এর কিছু বেসিক ইতিহাস আছে। সেটা হচ্ছে আপনাদের আগে বুঝতে হবে যে এই বর্তমান যে আহ, মানে ইসরায়েল বর্তমান যে অংশ, এই অংশে হচ্ছে আপনার আহ, আগে মানে একটা রাষ্ট্র ছিল, ইসরায়েল আর ফিলিস্তিন বলে আলাদা কোনো রাষ্ট্র ছিল না। মানে ওখানে হচ্ছে এটা কিন্তু ব্রিটিশদের দখলে ছিল প্রথম বিশ্বযুদ্ধে। আহ, মানে হচ্ছে আগে, প্রথম বিশ্বযুদ্ধের আগে থেকে এটা ব্রিটিশ কলোনি ছিল। তো যাই হোক, ব্রিটিশরা তো আপনারা জানেন যে প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে, হ্যাঁ, মানে ব্রিটিশরা কিন্তু আস্তে ধীরে মানে তখন থেকে তারা নিজেদেরকে গুটায় নেওয়ার চিন্তা ভাবনা করতেছিল সারা পৃথিবী থেকে। কারণ তাদের যে কলোনিটা বৃদ্ধি পেয়েছিল সেখানে আসলে সেই লেভেলের লোকবল ছিল, যে কারণে তারা চাচ্ছিল যে হুম, আপনার আহ, মানে তাদের কলোনিটাকে রিডিউস করতে হবে। তো যাই হোক, এর এই পরিপ্রেক্ষিতে তারা হচ্ছে বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা কিন্তু আপনার আমাদের রাষ্ট্র মানে ভারত উপমহাদেশেও কিন্তু তাদের কলোনি ছিল। তো তারা সারা পৃথিবীর মানুষকে মানে কলোনি যেগুলোতে ছিল সেই মানুষগুলোকে আসলে যুদ্ধের জন্য জার্মানির বিরুদ্ধে বা অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের জন্য তারা ডাকে, এবং মানে তাদের সমর্থন চায় কলোনিগুলো। তো সেই ক্ষেত্রে আরবদেরও যে অঞ্চলগুলোতে তাদের কলোনি ছিল সেখানে সমর্থন চায়। তা আরবরাও সমর্থন দেয় এবং মানে ওখানে কিছু ইহুদি বসতি ছিল আগে, তারাও হচ্ছে এটা সমর্থন দেয়। এখন সমর্থন দেয় কেন? কারণ হচ্ছে সেই সময় হচ্ছে ব্রিটেন ঘোষণা দেয় যে, ঘোষণা ঠিক না, মানে আপনার দুই পক্ষের কাছে কমিটমেন্ট করে যে যদি আমরা বিশ্বযুদ্ধে আপনারা সহায়তা করেন তাহলে আরবদের কাছে কমিটমেন্ট করে যে এই ল্যান্ড আপনাদের কাছে আমরা ছেড়ে দিয়ে চলে যাব। আর আপনার হচ্ছে যারা জিউস ছিল তাদের কাছে বলে যে এই ল্যান্ড তোমাদেরকে আমরা দিয়ে দেবো তোমরা যদি আমাদেরকে হেল্প করো। তো যাই হোক, এর মধ্যে ব্রিটিশ একজন সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে ডক্টর ওয়াইজম্যান। এই ভদ্রলোক একটা কেমিক্যাল আবিষ্কার করে যেটা অস্ত্র সংরক্ষণে অনেক ভূমিকা পালন করছিল, মানে অস্ত্রের মরিচা ধরা, রোদ, গুলি এগুলাতে অনেকটা কাজে দিত, যার কারণে যুদ্ধে কিন্তু ব্রিটিশ অনেকটা এগিয়ে যায়। তো এই ডক্টর ওয়াইজম্যান ছিলেন হচ্ছে জিউস। তো যাই হোক, তার প্রচেষ্টায় এবং জিউস আন্দোলন দীর্ঘদিন থেকে হচ্ছিল। হ্যাঁ, তো তার ইয়েতে আর কি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফো 1917 সালে মানে হচ্ছে ওই ইয়ে করে আর কি একটা ডিক্লারেশন দিয়ে দেয় যে ইহুদিদের যে মানে ওখানে একটা রাষ্ট্র হবে।
মানে ওই বেলফোর ঘোষণা, সেখানে হচ্ছে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যেটা ওই জায়গাটা আগে তো ছিল প্যালেস্টাইন। এখন ঘোষণাটা আসলে সে কিভাবে দিল, এটা দেওয়ার পিছনে দুইটা মানে তাদের যুক্তি আছে। একটা হচ্ছে যে এই ল্যান্ডটা হচ্ছে ব্রিটিশদের কলোনি। হ্যাঁ, মানে তারা মনে করতে এটা ব্রিটিশ রাজ্য যে কাউকে তারা দিতে পারবে। হুম, এই জন্য তারা হচ্ছে এটা ইহুদিরা তাদেরকে উপকার করছে, সুতরাং ইহুদিদেরকে তাদের দিয়ে দিল। হ্যাঁ, দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল, কারণ তখনও কিন্তু ব্রিটিশ ল্যান্ডের অধীনে ছিল, আর ওখানে সামান্য কিছু জিউস ছিল। আর আরবরাও এতটা খুব একটা প্রতিবাদ করেনি। এর প্রধান কারণ হচ্ছে যে আহ, আপনার জমির পরিমাণ এবং লোক সংখ্যা ছিল অনেক কম, জমির পরিমাণ ছিল বেশি, যে কারণে এটার কোনো প্রবলেম হয়নি সেই সময়। প্রবলেমটা হলো কখন, যখন দেখা যাচ্ছে যে জিউসের সংখ্যা বাড়ছে, আরবদের সংখ্যা বাড়ছে, আস্তে আস্তে আরবরা বুঝতে পারতেছে যে তাদের জমি আসলে দখল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং জিউস এবং আরবদের মধ্যে তখন আস্তে আস্তে একটা ডিস্টেন্স তৈরি হতে থাকে, আগে কিন্তু এরকম ছিল না। হ্যাঁ, তো তারপরে হচ্ছে এটা ডিক্লারেশন হওয়ার পরে তখন আরবরা মোটামুটি নড়ে চড়ে বসে যে আসলে আমাদের এই মানে জমি তো আর থাকবে না। হ্যাঁ, মানে কোনো একটা সমস্যা হবে। তো যাই হোক, বেলফোর ঘোষণা এটা হচ্ছে কার্যকর হয় হচ্ছে আপনার 1948 সালে। হ্যাঁ, 17 সালে তারা চিন্তা করেন এদিকে আপনার 31 বছর কিন্তু এটা এই অবস্থায় ছিল। কেন ছিল? তখন আরবরাও একটু মানে প্রেশারাইজ করে। এইদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 39 সাল থেকে। হ্যাঁ, 39 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কিন্তু ওখানে ইসরায়েলরা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধও আবার এদেরকে বোকা বানায় এবং দুই পক্ষেরই সমর্থন আদায় করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তখন আপনার হচ্ছে এরা চলে আসে, ব্রিটিশরা ওখান থেকে চলে আসে এবং বলে দেয় যে আরবদের বলে যে তোমরা তোমাদের জমি বুঝে নাও, আর ইসরায়েলের যে হিউস তাদেরকে বলে যে তোমরা তোমাদের রাষ্ট্র, আমরা তো ডিক্লারেশন দিছি, যদি প্রতিষ্ঠা করতে চাও তাহলে তোমরা স্বাধীনতার ডিক্লারেশন দিয়ে দাও। এই যে কাজটা করে 1948 সালে 14ই মে ইসরায়েল হচ্ছে ডিক্লারেশন দিয়ে দেয়, আর আমেরিকার সাথে সাথেই তাকে স্বীকৃতি দেয়। এখন বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র স্বীকৃতি দিয়ে দেয়। এখন আরবরা এটার মানেনি, যার ফলে তারা যুদ্ধ শুরু করে এবং ইসরায়েল তখন পশ্চিমা বিশ্বের সমর্থনে জয়ী হয়। জয়ী হয় বলতে কিভাবে, অস্ত্র, সেনাবাহিনী সবকিছু দিয়ে তারা হেল্প করছে। 1949 সালে হচ্ছে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং যা বিশ্বের প্রথম শান্তিরক্ষী মিশন পাঠানো হয় জাতিসংঘে। এবং সেখানে আপনার আরব ইসরায়েলদের মাঝখানে এই যে ভূমি আলাদা করার জন্য আপনার একটা লাইন টানা হয়, যেটার নাম হচ্ছে গ্রিন লাইন। এই গ্রিন লাইন টেনে ল্যান্ড আলাদা করে দিয়ে দুইটা আপনার হচ্ছে হচ্ছে এরপরে হচ্ছে, তাহলে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ 49 সালে ওই গ্রিন লাইনের টানার মধ্যে দিয়ে শেষ হয়ে গেল। পরবর্তীতে আপনার হচ্ছে আহ উম, হচ্ছে আহ, ওই দুইটা দুই ভাগ হয়ে গেল কিন্তু। এখন আসলে এটা যুদ্ধবিরতি মানে কার্যকর হওয়ার ফলে ইয়ে হয়েছে, তার কারণে আসলে জয়লাভ করলো কে, বা মূলত এক প্রকারে বলা যায় পশ্চিমা শক্তির ইয়েতে ইসরায়েলি মোটামুটি মানে এগিয়ে থাকে। এরপরে মাঝখানে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে 1945 সালে আপনার আরব লীগ প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, এর সদর দপ্তর হচ্ছে কায়রোতে। হুম, ছিল প্রতিষ্ঠাকালীন, পরবর্তীতে এটা শিফট করে হচ্ছে আপনার ইয়েতে নেওয়া হয়। মানে 1979 সালে হচ্ছে মানে মিশরের সাথে আসলে অন্য দেশগুলোর সমস্যা, এটা আমি বলবো না একটু পরে। তখন এটা 3-এর সাথে নেওয়া হয়, আবার পরবর্তীতে কায়রোতে নিয়ে আসা হয়। মোট সদস্য হচ্ছে আপনার 22টা। হুম, আচ্ছা, প্রথম আরব ইসরায়েল যুদ্ধ গেল। এরপরে ইসরায়েল তখন বুঝতে পারে যে না, মোটামুটি আমরা একটা দেশ প্রতিষ্ঠা করতে পারছি। এটা আসলে তারা তখন অধিকার হিসাবে এটা মনে করে, কারণ যুদ্ধ করে তারা দেশ দখল করছে বা
স্বাধীন করছে। এরকম পৃথিবীতে অনেক দেশেই হচ্ছে। যেমন এই যে রাশিয়া ইউক্রেন দখল করে ফেলছে, এখন বলছে যে ওই ইউক্রেনে যতটুকু দখল করছে সেটুকু আমাদের দিলে যুদ্ধ থামবে। হ্যাঁ, আমরা মোটামুটি রাশিয়ার পক্ষে। হ্যাঁ, কারণ হচ্ছে রাশিয়া আপনার কি করছে, আমেরিকার উপরে টিক্কা দিয়ে আপনার ইউক্রেনে হামলা করছে, এটা আমরা রাশিয়ার পক্ষে, আমরা খুশি আছি। আবার এখানে আমেরিকার আমরা মোটামুটি হচ্ছে একটা বিপক্ষে গেছি। আবার দেখেন যে সেম কাজ ইসরায়েল করতেছে, ওখানে গিয়ে অন্যের জমি দখল করে ফেলতেছে, অন্যের মানুষকে হত্যা করে ফেলতেছে। সেখানে আবার কিন্তু আমরা ইসরায়েলের পক্ষে নাই। মানে আসলে আমাদের সমস্যাটা কোথায়, যে নিজের কিছু সুবিধা খুঁজি আর কি সবসময়, ন্যায় অন্যায় বোঝার চেষ্টা করি না। আবার দেখেন যে হচ্ছে আপনার আহ মানে পৃথিবীর যে কোনো প্রান্তেই যখন দেখবে যে নিজের ফেভারে কিছু হয়, তখন আমরা এটাতে খুশি থাকি, এরকম ব্যাপারটা। তো যাই হোক, এরপরে আমরা আসি। এরপরে সেকেন্ড আরব ইসরায়েল যুদ্ধ হলো 56 সালে। 56 সালে কেন হলো, এটা হচ্ছে যে আপনাদের যখন ওই যে পড়াচ্ছিলাম, মিশরে সুয়েজ খাল, সেই সময় কিন্তু এই সুয়েজ খালটা আপনার হচ্ছে মিশর জাতীয়করণ করে। মানে সুয়েজ খালটা আসলে ইন্টারন্যাশনাল একটা ক্যানেল, তো মিশরের ভিতর দিয়ে গেছে, মিশর এটা ন্যাশনালাইজড করে। এই ফলে এই সুয়েজ খাল দিয়ে বিভিন্ন জাহাজ চলাচলের করে মিশর সরকার কিছু আপনার নিয়ন্ত্রণ আরোপ করতে পারত। তো আসলে সুয়েজ খাল মূলত তৈরি করেছিল, যদিও বা এটা মিশরের জমিতে, কিন্তু এটা তৈরি করেছিল কিন্তু আসলে আপনার পশ্চিমারাই তৈরি করছিল, মিশররা কিন্তু তৈরি করতে পারেনি। মানে এটা মূলত ফ্রান্স তৈরি করছিল। যাক, ফ্রান্স এটা, যেমন এখন ডোনাল্ড ট্রাম্প যেরকম বলছে যে পানামা খাল আমাদেরকে দিয়ে দিতে হবে, কারণ পানামা খাল আমরা তৈরি করছি, যদিও বা এটা পানামার অধীনে। সেম ব্যাপারটা সেই সময় হয়েছিল, যে যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশ যারা ছিল, তারা বলছে যে হচ্ছে আহ, ইয়ে ইয়ে করছে আর কি। হ্যাঁ, আহ, বলছে আমাদেরকে এটা দায়িত্ব দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে তখন ওই 56 সালে জাতীয়করণ করার পরে হুম এই এরা হামলা করে, এই তিন, ইসরায়েল, ব্রিটেন আর ফ্রান্স। মানে ইসরায়েল কিন্তু আসলে পশ্চিমারা মিডল ইস্টের একটা কার্ড হিসেবে ইউজ করে। তো এই তিনটা দেশ একসাথে আক্রমণ করে, এবং মিশর মোটামুটি একটা সংকটে পড়ে, যার কারণে মিশর বলে যে মিশর সুয়েজ খালটা অফ করে দেয়। তো সুয়েজ খাল অফ করে দিলে বিশ্ব বাণিজ্যে আপনার ব্যাপক ধরনের প্রভাব পড়ে। জিনিসপত্রের দাম বেড়ে যায়, কারণ মুভমেন্ট খরচ বেড়ে যায়। তো পরবর্তীতে যাই হোক, জাতিসংঘের পক্ষে 57 সালে এই মানে হচ্ছে আপনার আহ, এটা বন্ধ হয়। হ্যাঁ, তো এইটাতে, এই যুদ্ধের ফলে আরবের আর মানে মিশর আর সিরিয়ার মূলত বেশি ক্ষতি হয়। তো মিশর আর সিরিয়া তখন এক হয়ে যায় 58 সালে এসে। 58 সালে দুইটা দেশ এক হয়ে যায়। আগে এই দুইটা দেশ কিন্তু একটা দেশ হয়ে গেছিল আপনার 58 সালে, দুইটা দেশ ছিল না। এটার নাম হয় হচ্ছে ইউনাইটেড আরব রিপাবলিক, ইউএআর, যেটা এটার একটা রাজধানী ছিল কায়রোতে, সিরিয়া নামে কোনো দেশ ছিল না। হ্যাঁ, 58 সালে পরে 61 সাল পর্যন্ত কিন্তু এইভাবেই তারা চলে। আচ্ছা, যাই হোক, ইন দ্য মিন টাইম আপনার 64 সালের ঘটনায় আসি। প্যালেস্টাইনরা দুইটা যুদ্ধ হওয়ার পরে প্যালেস্টাইনের ভূমি মোটামুটি অনেকাংশেই ইসরায়েল দখল করে নেয়, যেটুকু ছিল। এবং ইসরায়েলের একটা ভালো উম, মানে হচ্ছে পলিসি করে তারা। পলিসিটা হচ্ছে যে আপনার ওদের জমি দখল করে আমরা সেখানে বসতি স্থাপন করব, এবং আমাদের নাগরিকরা সেখানে থাকবে, তাদের নামে জমি দিয়ে দেওয়া হবে। আর পরে বলা হবে যে আমাদের নাগরিকদের সেফটির জন্য আমরা এখানে মিলিটারি ডিপ্লয় করতেছি। বুঝতে পারছেন বিষয়টা? এই প্রসেসে তারা আগায়, এক ঘর দুই ঘর এরকম করতে করতে জমি দখল করতে থাকে, এবং এই সিকিউরিটির নামে তখন মিলিটারি ডিপ্লয় করতে থাকে। তো 1964 সালে যখন দেখা যাচ্ছে যে আসলে ফিলিস্তিনিদের জমি আস্তে আস্তে কমে যাচ্ছে, হ্যাঁ, বা দুইটা যুদ্ধে পরাজয়ের ফলে তারা আর ব্যালেন্স করতে পারছে না, তখন ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের জন্য একটা প্রতিষ্ঠান তৈরি হয়, যার নাম হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, যেটার নাম সংক্ষেপে পিএলও। হ্যাঁ, তো 1974 সাল থেকে পিএলও জাতিসংঘের পর্যবেক্ষকের মানে ইয়েতে জয়েন করে 10 বছর পরে জাতিসংঘ তাদের সুযোগ দেয় যে না, আপনারা আপনাদের মতামত এখানে প্রয়োগ করেন, দেখা যাক কি হয়। আচ্ছা, এটা চলে যায় পশ্চিম তীর। আপনারা তো ইয়ার মানচিত্র দেখছেন মনে হয় নাকি, ইসরায়েল আর প্যালেস্টাইনের মানচিত্র হয়তো দেখার কথা। হুম
আমি আপনাদেরকে দেখাই, দেখলে বুঝতে পারবেন। এটা মানচিত্রটা দেখার দরকার আছে, হ্যাঁ, তাছাড়া বুঝতে পারবেন না। আচ্ছা, দাঁড়ান। এই যে এখানে আমাদের গুগল ম্যাপ দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই পর্যন্ত রাখি, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, তো ইসরায়েলটা আসলে এখানে আমি একটু মার্ক করি, তাহলে বুঝতে হবে ভালো। দাঁড়ান, এখানে আপনার এই যে ম্যাপটা এখানে দেখছেন, এই ম্যাপে আপনার আসলে এই যে এতক্ষণ যে আমরা ইতিহাসটা পড়লাম, এই এখান থেকে শুরু করে আপনার এই পর্যন্ত এইটুকু আগে ছিল হচ্ছে পুরাটা প্যালেস্টাইন। হ্যাঁ, এটা হচ্ছে ফিলিস্তিন ছিল। বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা, আর হচ্ছে আপনার এই এই যে এই জায়গাগুলোতে মূলত জিউসরা এই যে তেল আবিব এর আশেপাশে বসবাস করত। আচ্ছা, এখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আপনার এই এখানে দেখেন একটা এরকম একটা অ্যাপেল শেড একটা আছে, এইটা আর এইটা। আচ্ছা, এই দুইটা জায়গা হচ্ছে আপনার আছে হচ্ছে কার, এই দুইটা জায়গা আছে হচ্ছে প্যালেস্টাইনের। আর এই যে বাদ বাকি যে জায়গাটুকু আপনার হচ্ছে আপনার এখান থেকে শুরু করে এইগুলা, এখান থেকে এইগুলা, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এইগুলো সম্পূর্ণটাই হচ্ছে কি ইসরায়েলের অধীনে। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা, দাঁড়ান, এটার আমি ইতিহাসটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, তাহলে আপনার ক্লিয়ার হবে কনসেপ্টটা। এখন প্রথমে যখন আপনার উম, এই ইসরায়েল যখন এখানে বসতি স্থাপন করে, তখন কিন্তু তারা ছিল আপনার এই যে এই পাশে এই দিকে ছিল। আস্তে আস্তে তারা মুভ করে, মুভ করতে 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 আপনার এই যে এখানে যে আপনার এক্স্যাক্টলি এই জায়গাটা দেখছেন, তাই না? এর মধ্যে সবাই যে ফিলিস্তিনি তা না। এর মধ্যে কিছু কিছু জায়গা আছে যেখানে আপনার হচ্ছে ইসরায়েলের ধরেন এই জায়গাটা বর্ডার, এই এই এখানে একটু ঢুকে আসছে, এখানে আসছে একজনকে ঘর করে দিয়ে তাকে ইয়ে করে দিছে। তারপর এখানে একজনকে দিছে, এখানে একজনকে দিছে। এখন আপনি হচ্ছে এই জমিটা তারা তাদের ভিতরে নিয়ে নিছে, তাহলে বর্ডারটা এরকম হয়ে গেল, তাই না? এরকম হয়ে গেল, বুঝতে পারছেন? এইভাবে আস্তে আস্তে জমি তারা দখল করতে থাকে। আচ্ছা, আরেকটা সমস্যা হচ্ছে এই যে এই ইসরায়েলে মানে প্যালেস্টাইনের আপনার এই জায়গাটার নাম হচ্ছে কি গাজা। এই যে এই জায়গাটুকুর নাম হচ্ছে গাজা, এইটুকু, বুঝতে পারছেন? আর এই এই জায়গাটুকুর নাম হচ্ছে কি পশ্চিম তীর, আমরা যেটাকে বলি ওয়েস্ট ব্যাংক। এখন ধরেন দুইটা ভূখণ্ড দুই দিক হয়ে গেছে, আর মাঝখানে আছে ইসরায়েল। তাই গাজার আপনার এই যে গাজা, এই গাজার এই দুইটা অংশ আলাদা হলো কিভাবে? হুম, আলাদা হলো এভাবে, সেটা হচ্ছে যে এই এখানে দুইটা রাজনৈতিক দল আছে। একটা হচ্ছে আপনার হামাস, যেটা এখানে এরা এখানে হচ্ছে জনপ্রিয়, এখানকার লোকজন তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। আর এখানে একটা দল আছে নাম হচ্ছে ফাতা, ঠিক আছে। তো এখানে আবার হচ্ছে আপনার ভোট দিয়ে তারা হচ্ছে আহ, এদেরকে নির্বাচিত করেছিল। মানে এই দুই অঞ্চলে কিন্তু ইলেকশন একসাথে হলেও দুইটা পার্টি মেজরিটি পায়। হ্যাঁ, এখন হামাস যখন এই অঞ্চলে মেজরিটি পায়, তখন তারা এই অঞ্চলে সরকার গঠন করে এবং তারা বলে যে আমরা এই গোটা পুরা ফিলিস্তিনের মানে সরকার। বুঝতে পারছেন বিষয়টা কি? মানে হামাসের বক্তব্য। আর ফাতার বক্তব্য হচ্ছে যে না, আমরা আসলে এটা আমাদের মানে হচ্ছে আহ, আমরা মানে চীন আর তাইওয়ানের মতো অবস্থা হয়েছে, এইটাও আমাদের অংশ হিসাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যুদ্ধটা, যে ফিলিস্তিন ইসরায়েল যে এখন যে যুদ্ধটা চলছে, সেটা কিন্তু হচ্ছে হামাসের সাথে, বোঝে না এই ব্যাপারটা। কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি হামাসকে গভর্নমেন্ট বলে স্বীকার করে না, ফাতাকে গভর্নমেন্ট বলে স্বীকার করে। মানে এই পাশে যে দলটা আছে এদেরকে গভর্নমেন্ট বলে স্বীকার করে। এখন হামাসকে হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে স্বীকার করে। এটা কিন্তু অর্গানাইজেশন বলে দিছে তারা। আর গভর্নমেন্ট কোনটা?
কারণ এটা তো রাষ্ট্র নাই, তারপরে ওখানে একটা অটোনমি আছে, স্বায়ত্তশাসন আছে। তো সেখানে রাষ্ট্র কোনটা, মানে সরকার কোনটা? সরকার হচ্ছে এখানে ফাতা। তার মানে বিশ্ব দরবারে যদি কোনো লোকজনকে পাঠাতে হয় বা কোনো আপনার প্রস্তাব উত্থাপন করতে হয়, তাহলে কে করবে? তাহলে হচ্ছে এটা ফাতা করবে। হ্যাঁ, কিন্তু যখন ইসরায়েল এখানে এদের সাথে, হামাসের সাথে যুদ্ধ করে, হামাসের তো কোনো অ্যাকসেপ্টেন্স নাই। জাতিসংঘ থেকে শুরু করে পৃথিবীর কোনো জায়গায় তাদের রাষ্ট্রদূত নেই, কিছুই নেই। তারা কিভাবে তাহলে হচ্ছে মানে কি করবে? তারা তো কিছু করতে পারবে না। এখন ফাতা কি করে? ফাতা আসলে চাই একটু পুরাটুকের কন্ট্রোল। হ্যাঁ, ফাতাদের পুরো অত্যাচার হচ্ছে, কিন্তু আসলে গাঁজা নিয়ে ফাতার খুব একটা মাথা ব্যথা নাই। বুঝতে পারছেন কি বিষয়টা কি? এরা কিন্তু মেন পাওয়ারে, এরা খুব একটা মুভ ওইভাবে মানে করে না, করে সামান্য করে। আহ, মানে ওইটুকু যাতে মানে প্যালেস্টাইনের সাথে থাকে, এরকম। হ্যাঁ, ফাতার কনসেপ্টটা হচ্ছে যে আমরা একটা মানে শান্তিপূর্ণভাবে যেটুকু জমি আছে এটুকু মোটামুটি ঠিক রেখে একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যাওয়া। বুঝতে পারছেন বিষয়টা কি? মানে সিচুয়েশনটা একটু জটিল আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা আপনাদের একটু দেখাই, সেটা হচ্ছে এই যে এখানে এই এই যে যে গাজা স্ট্রিপ সামান্য একটু জায়গা যেটুকু এইটুকু এখানে যুদ্ধ হচ্ছে, তো এদেরকে আবার সাপোর্ট দিচ্ছে কি? এদেরকে সাপোর্ট দিচ্ছে হচ্ছে ইরান। এই যে এখান থেকে তারা এই লোহিত সাগর দিয়ে যে এই পাশ দিয়ে অস্ত্র টস্ত্র বা খাদ্য রসদ পাঠায় এই জায়গাতে। বুঝতে পারছেন? ইসরায়েলের এখানে আপত্তি। এই যে যখন মিশর এই সুয়েজ খালটা জাতীয়করণ করলো, এটা যখন ন্যাশনালাইজ করলো, তখন ইসরায়েল এখানে আপত্তি করছে যে এটার উপর যদি আমাদের কোনো কন্ট্রোল বা জানাশোনা না থাকে, তাহলে এই দিক দিয়ে যোগাযোগ করতে পারবে এবং সেটা নিয়ে আমাদের মানে রাষ্ট্র হুমকির মধ্যে পড়বে। এখন মানে এটা কিন্তু মিশরের অধীনে, এই যে এই অঞ্চলগুলো পুরো মিশরের অধীনে। এটার ইতিহাসে আমি আসতেছি একটু পরে। আপনারা ম্যাপটা তো মোটামুটি একটু মানে ধারণা পাইছেন নাকি? আচ্ছা, আমি একটু ওটাতে যাই, তারপরে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, দাঁড়ান, কোথায় গেলাম? এটা, যাই হোক, পিএলও প্রতিষ্ঠিত হলো মানে ইয়ে করার জন্য। তারপরে হচ্ছে এই পিএলওর পশ্চিম তীর, মানে পশ্চিম তীর কোন পাশে? ডান পাশে। হ্যাঁ, পশ্চিম তীর কিন্তু পূর্ব দিকে। মানে ম্যাপে কিন্তু গোলমাল লাগে যাবে, বুঝছেন? মানে পশ্চিম তীর বললে কিন্তু ওটা পশ্চিম পাশে খুঁজলে পাওয়া যাবে না, ওটা কিন্তু পূর্ব পাশে। তাই পশ্চিম তীরে এদের মানে রামাল্লায় এদের সদর দপ্তর স্থাপন করা হলো। এবং সেখান থেকে মূলত এটার একটা মানে বিল্ডিং ছিল, নাম হচ্ছে ওরিয়েন্ট হাউস। সেখান থেকে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হতো। তো এই সংগঠনের একজন ভালো লিডার ছিল, ওনার নাম হচ্ছে ইয়াসির আরাফাত। 1929 সালে উনি মিশরে জন্মগ্রহণ করেছিল। 1970 সালে এসে পিএলওর দায়িত্ব পায় এবং 1994 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছিল দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য। 2004 সালে মানে মৃত্যুবরণ করে। সবাই অনেকে বলে যে তাকে নাকি হত্যা করা হয়েছে, এবং এই হত্যার দায় কিন্তু আবার এই হামাসের দিকে আবার নজর আছে। বুঝতে, অনেকে বলে হামাস নাকি তাকে হত্যা করছে। এটা বিভিন্ন কনস্পাইরেসি আছে, সত্য মিথ্যা জানি না। হ্যাঁ, এবং এই ইয়াসির আরাফাত আসলে এই যে বললাম স্বাধীনতার জন্য একটা লিডার দরকার। আমাদের দেশে যেমন মুক্তিযুদ্ধের সময় হাজার হাজার মানুষ থাকতে পারে, 30 লক্ষ লোক মরতে পারে, কিন্তু লিডার ছাড়া কিন্তু কোনোদিন স্বাধীন হয় না। যদি বা এখন আপনার শেখ মুজিবুরের নাম নেওয়া পাপ হয়ে গেছে, যে অবস্থা চলে গেছে, মানুষের অ্যাটিচিউড দেখলে মাথা নষ্ট। আসলে এরা এগুলো জানে না, বুঝে না, ইতিহাসও জানে না, কিছুই জানে না। তবে বুঝবে যখন স্বাধীনতাকে চ্যালেঞ্জ করবে, যখন কেউ কোনো একটা সমস্যায় পড়বে, তখন বুঝবে। হ্যাঁ, যে আসলে ঘটনাটা কোন জায়গায় গিয়ে মানে দাঁড়ায় আর কি। তখন এরা আসলে বাঙালি সহজে স্বাধীন হতো না। হ্যাঁ, এটা এত সহজ ছিল না আসলে, এটা আপনারা ইতিহাস বলে জানতে পারবেন। যাই হোক, থার্ড আরব ইসরায়েল যুদ্ধ হয় 1967 সালে। 1967 সালে হচ্ছে আরব ইসরায়েল যুদ্ধটা, এটা মূলত ইসরায়েলি লাগাইছে। এটা লাগানোর উদ্দেশ্য কি ছিল? এটার ব্যাপারটা একটু আপনাদের বলি। দেখেন, এই যে এখানে এই 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে এই যে আমাদের, দাঁড়ান, ম্যাপটা একটু বড় না করলে এটা বোঝা যাবে না। এই যে এখানে দেখেন, এই যে পোর্ট সৈয়দ বিমানবন্দর, হ্যাঁ, ইয়া কি বলে, স্থলবন্দর। হ্যাঁ, এটা হচ্ছে সুয়েজ খাল। তারপরে
এই যে এইদিকে আপনার হচ্ছে এই অঞ্চলটা মূলত আপনার কি বলে, এই জায়গাটা, এই জায়গাটা মানে এই এই পুরাটা, এই জায়গাটা চাচ্ছিল ইসরায়েল দখল করে নিতে। এটার কারণটা হচ্ছে যে এই যে এই সুয়েজ ক্যানেলটাকে যাতে সেভ করা যায়, মানে এবং এই পাশে হচ্ছে আপনার একটা সাগর আছে, এই দুইটা সাগরকে যাতে কন্ট্রোল করা যায়। বুঝতে পারছেন, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য ছিল। তো এই 67 সালে আরো এই যুদ্ধ কিন্তু ইসরায়েলের মানে গোয়ার্তমিতে লাগে। হ্যাঁ, এবং এই যুদ্ধে কি করে মিশর ওই যে জায়গাটুকুর কথা দেখালাম ওইগুলো আসলে দখল করে নেয়। দখল করে নিয়ে হচ্ছে মানে সিরিয়ার, মিশরের উপরে কিন্তু আছে সিরিয়া, এই ইসরায়েলের উপরের দিকে কিন্তু এই যে আপনার হচ্ছে সিরিয়া, এই যে এখানে সিরিয়ার আপনার হচ্ছে যেখানে দামেস্ক, এই দামেস্কের আশেপাশে লেবাননের কিছু অংশ, এই দামেস্কের আশেপাশে এগুলো সবই দখল করে নেয়। হুম। আচ্ছা, দখল করে নিয়ে তারা হচ্ছে যে সিরিয়ার গোলান মালভূমি এই অঞ্চলে দখল করে নেয়। মানে নেওয়ার পরে তখন জাতিসংঘের তত্ত্বাবধানে সেখান দিয়ে যেটুকু ইসরায়েল দখল করছে সেটুকু আর ফেরত দেয়নি। তার মাঝখান দিয়ে একটা লাইন টানা যেটার নাম হচ্ছে পার্পল লাইন। এই পার্পল লাইনের ভিত্তিতেই দুইটা মানে দেশের সীমান্ত তো সে সময় নির্ধারণ হয়। হ্যাঁ, এরপর আসে 73-তে। 73-তে আর একটা যুদ্ধ হয়, আরব ইসরায়েল যুদ্ধ। তো এই বারবার এই যুদ্ধের কারণে আসলে আরবরা বিরক্ত ছিল। তারা আপনার কি করে, এই তেল রপ্তানি বন্ধ করে দেয়। ওপেক একটা সংগঠন আছে, ওপেকের মাধ্যমে তেল রপ্তানি বন্ধ করে দেয়, যে কারণে বিশ্বের তেলের দামটা বেড়ে যায়। হ্যাঁ, এবং হচ্ছে যার ফলে পরে যুক্তরাষ্ট্র আর কি যুদ্ধ বন্ধ করতে এটা হচ্ছে সহায়তা করে, এটা 74 সালে। কিন্তু যুদ্ধ এমনি এমনি বন্ধ হয়নি, ইসরায়েলের এখানে একটা মোটিভ ছিল। যে মোটিভটা হচ্ছে ওই যে যে অঞ্চলটুকু দখল করে রাখছিল মিশরকে, মিশরের অঞ্চলটুকু মিশরকে যারা অফার করে যে সে অঞ্চলটা আমরা ছেড়ে দিব, কিন্তু আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা কি, আমাদেরকে মেনে নিতে হবে রাষ্ট্র হিসাবে। তো যাই হোক, এরপরে দুই দেশের মধ্যে একটা চুক্তি হয়, ক্যাম্প ডেভিড চুক্তি, যেটার নাম ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তি বলে। এটা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্য একটা জায়গার নাম ক্যাম্প ডেভিড। সেখানে মার্কিন প্রেসিডেন্ট সেই সময় জেমি কার্টারের মধ্যস্থতা চুক্তিটা হয়। আনোয়ার সাদাত মিশরের প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিল মেনাথেম বেগম, এরা হচ্ছে চুক্তি স্বাক্ষর করে এবং মিশর এবং ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য তারা 78 সালে নোবেল পুরস্কার পায়। 78 সালে চুক্তি হলো। চুক্তিতে কি বললো যে স্বীকৃতি দিতে হবে, তো মিশর তখন ইসরায়েলকে মেনে নেয় যে ইসরায়েল নামে আমাদের ডান পাশে একটা দেশ আছে। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা কি। আর এর বিনিময়ে কি হয়, এর বিনিময়ে যে যে অঞ্চলগুলো দখল করছিল ইসরায়েল সেগুলো মিশরকে ফেরত দিয়ে দেয়। ভালো মানে একটা সিদ্ধান্ত যে দিয়ে দিছে, মিশর এখন বাধ্য হয়ে মেনে নিছে। তো যাই হোক, এদিকে দেখেন আমাদের পিএলও প্রতিষ্ঠিত হলো 1964 সালে। এইভাবে চলতে চলতে 1900 আপনার হচ্ছে মিশরের ঘটনা গেল, 87 সালে এসে হামাস প্রতিষ্ঠিত হয়। এটা একটা রাজনৈতিক দল ছিল। হ্যাঁ, হ্যাঁ, এইখানে আমাদের এটা একটু কেটে দিতে হবে। এটা আমাদের আগের পিডিএফটা, তো এটা হামাসের প্রধান ইসমাইল হানিয়া, এটা তো উনি তো মারা গেছে। যাই হোক, 87 সালে হামাস প্রতিষ্ঠিত হয়, এটা একটা পলিটিক্যাল পার্টি হিসাবে। তারা হচ্ছে ওই পশ্চিম তীর এবং গাজা উভয় অঞ্চলে মানে তাদের ম্যানিফেস্টো চালু করে যে ইন্তিফাদা করতে হবে। ইন্তিফাদা মানে হচ্ছে একটা জাগরণ। হ্যাঁ, যাই হোক, 1988 সালে আমরা 1988 সালে চলে আসি। 1988 সালে আহ, এখন এই যে আপনার হচ্ছে মানে এত কিছু ঘটনার পরে 88 সালে এসে ফিলিস্তিনের তখন যে ভূমিটুকু ছিল সেই ভূমিটুকু নিয়েই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ডিক্লেয়ার করা হয়। মানে আগে স্বাধীনই ছিল, পরে পরাধীন হয়ে আবার স্বাধীন রাষ্ট্র হিসেবে ডিক্লেয়ার করা হয়। এটা করা হয় আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে। আলজেরিয়া তখন স্বীকৃতি দেয়। হ্যাঁ, এই যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা ঘোষণা করে, ইন দা মিন টাইম মোটামুটি 90% ইসরায়েলি জমি, ফিলিস্তিনি জমি ইসরায়েলে দখল করে নেয়। তাহলে আমাদের দুইটা প্রশ্ন এখানে আছে, একটা হচ্ছে ইসরায়েল স্বাধীন হয় কত সালে, 1948 সালে।
আর ফিলিস্তিনি স্বাধীনতা ঘোষণা করে কত সালে? 1988 সালে। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু এটা আসে, ফিলিস্তিন কত সালে স্বাধীনতা ঘোষণা। তো যাই হোক, এটা নিয়ে তারা স্বাধীনতা আন্দোলন শুরু করে 1993 সালে। এসে একটা তো চুক্তি হয় পিএলও। পিএলও মানে যে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন আর ইসরায়েলের মধ্যে। এই চুক্তিতে আসলে তখন দুই পক্ষকে স্বীকার করে, যে ইসরায়েল স্বীকার করে যে না, পিএলও যে আন্দোলনটা করতেছে একদম খারাপ না, তাদের একটা স্বাধীন রাষ্ট্র দরকার। এবং পিএলও আসলে কোনো সন্ত্রাসী সংগঠন না, এটা আসলে স্বাধীনতার জন্য আন্দোলন করতেছে। আর পিএলও স্বীকার করে যে না, ইসরায়েল যেহেতু একটা রাষ্ট্র, এখানে বিভিন্ন দেশ কর্তৃক স্বীকৃত আছে, তো এটা থাক, আমাদের যে অংশটুকু আছে সেটুকু নিয়ে আমরা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করি। ভালো অগ্রগতি। আচ্ছা, এরপরে 1994 সালে এসে জর্ডান হচ্ছে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করে, মানে জর্ডানও তখন স্বীকৃতি দেয়। আসলে জর্ডানের স্বীকৃতি না দিয়ে কোনো উপায় নাই, আপনাকে আগে জর্ডানের পজিশনটা বুঝতে হবে। এই যে জর্ডান হচ্ছে কোন জায়গায়, এটা হচ্ছে জর্ডান, এটা হচ্ছে ইসরায়েল। এই জর্ডানের এই ডান পাশে কোনো নদী নাই, এদিকে কোনো নদী নাই, বুঝতে পারছেন? এখানে একটা নদী আছে, এই নদীর নাম হচ্ছে কি? জর্ডান নদী। নদীর নামও জর্ডান, দেশের নামও জর্ডান। এই নদীটা পুরাটাই কন্ট্রোল করে হচ্ছে ইসরায়েল। এখন এই নদীর পানি ছাড়া জর্ডানের মানুষ টিকতে পারবে না, বুঝতে পারছেন? এখন তাহলে জর্ডানকে প্রেসারে রাখে এই নদী দিয়ে। হ্যাঁ, এই যে জর্ডানের আপনার রাজধানী শহর আম্মান, এখানে দেখছেন এই যে নদীটা, এই নদীটা, এই যে এটা নদী। হ্যাঁ, এটা আরো বড় করলে আরো ক্লিয়ার হবে। এই যে সাইডে, এই দেখেন এখানে আছে হচ্ছে এর ডেড সি, মৃত সাগর। এই ডেড সির পাশে এই নদীটা আছে, ঠিক আছে? তো যাই হোক, জর্ডান রাজি হয়, উপায় নাই, উপায় অন্ত না দেখে 1995 সালে এসে তখন আহ, হচ্ছে ইসরায়েলের সাথে এই যে গাজা এবং পশ্চিম তীর দুইটা খণ্ড, এই দুইটা খণ্ড নিয়ে একটা অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরিত হয়। এবং হচ্ছে এই চুক্তিতে ইসরায়েল বলে যে তোমরা একটা অথরিটি তৈরি করো, যেটার দ্বারা তোমার রাষ্ট্র পরিচালনা কে করবে, এটা একটা সরকার প্রতিষ্ঠা করো, ঠিক আছে? এবং রামাল্লাকে রাজধানী হিসাবে তোমরা এখানে নিতে পারো, জেরুজালেম কিন্তু দিবে না, জেরুজালেম ইসরায়েল দখল করে আছে। তো যাই হোক, এরপরে 1998 সালে এসে ওয়াই রিভার চুক্তি হয়। এটা হচ্ছে এই পিএলও ইসরায়েলের মধ্যে, যে তারা স্বাধীনতা নিয়ে অনেকটা আগায় যায়। এই সময় আপনার এই যে এটা কি ছিল, আইজাক রবিন, ও হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিল। ও মোটামুটি ফিলিস্তিনের আপনার হচ্ছে ইয়েটা মেনে নেয়, যে না, আসলে ফিলিস্তিনের একটা স্বাধীনতা দেওয়া দরকার। হ্যাঁ, কারণ এটা আসলে তাদের অধিকার। তো আইজাক রবিন এটা যখন ইয়ে করে, আইজাক রবিনকে তখন জিউসরা হত্যা করে ফেলে। কেন? কারণ বলে যে এ আসলে এই মুসলমানদের প্রতি একটু বেশি দরদ দেখাচ্ছে, এই অভিযোগ এনে তাকে হত্যা করে ফেলে। এবং এদিকে ইয়াসির আরাফাত তো আপনার মনে করেন যে মারা যায়। এবং দুইজনই বিয়ে হওয়ার পরে দেখা যাক, এই যে দুইটা লোক চাচ্ছিল যে দুইটা স্বাধীন দেশ হোক, এই দুইটা লোককে কিন্তু ধর্মীয় গোষ্ঠীরা কেউ পছন্দ করেনি। মানে ইয়াসির আরাফাতকেও এই যারা ওখানে কট্টর মুসলিম ছিল তারা পছন্দ করে না, আবার জিওসরাও কিন্তু ওই আইজাক রবিনকে পছন্দ করতো না। হ্যাঁ, এই আইজাক রবিনকে তো হত্যাই করে ফেলছে। আচ্ছা, এরপরে এরপরে এগুলো দেখা খুব একটা ইম্পর্টেন্ট না। ফিলিস্তিনের ফাতা যে রাজনৈতিক দল, তারা তো অথরিটি আছে, তারা সরকার গঠন করে এবং তারা একটা কমান্ডো বাহিনী গঠন করে, যেটার নাম হচ্ছে ফোর্স 17। হ্যাঁ, আর একটা গেরিলা সংগঠন তৈরি করে যার নাম হচ্ছে ব্ল্যাক সেপ্টেম্বর। যাই হোক, এই দুইটা সংগঠন দিয়ে তারা মূলত রাষ্ট্র পরিচালনা করতো। এই ইন দ্য মিন টাইম 1949 সালে তুরস্ক, 1948 সালে আপনি দেখেন তুরস্ক কিন্তু এত এত কথা বলে, এত এই সেই দেখবেন। 1948 সালে ইসরায়েল স্বাধীনতা ডিক্লেয়ার দিয়েছে, তুরস্ক কিন্তু 49 সালে তাকে স্বীকৃতি দিয়েছে, বুঝতে পারছেন? এবং তুরস্ক কিন্তু মেনে নিয়েছে। 79 সালে তো মিশরের থেকে জোর করে স্বীকৃতি আদায় করেছে। 94 সালে জর্ডান স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। হুম। তারপরে আপনার 2000 সালে এসে তো ডোনাল্ড ট্রাম্প সব দেশের সাথে চুক্তি টুক্তি করে বাহরাইন, আরব আমিরাত এদের সাথেও
সুদান, মরক্কো সবার সাথে সম্পর্ক তৈরি করে দিচ্ছে। এইগুলো আস্তে আস্তে ইসরায়েল আসলে বিশ্বের সব দেশের একটা স্বীকৃতি তাদের কাছে আছে, মোটামুটি আছে বেশিরভাগ দেশে। তো এই মাঝখানে কিছু আপনার এখানে এগুলো আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। তারপর আরব বসন্তটা মানে এই যে যুদ্ধগুলো, আহ, এখানে ইরাক ইরান যুদ্ধটা আপনি হচ্ছে মানে মোটামুটি দেখতে পারেন, তবে এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আরব বসন্তের ঘটনা তো মানে আপনারা শুনছেন মনে হয়, পড়ছেন। যাক, এই ইসরায়েলের ঘটনায় আসি। তারপরে আপনার এভাবে চলতে থাকলে 2006 সালে একবার লেবাননে হামলা চালায়। এরপরে আপনার এসে এই তো আমাদের 2000 23 সাল থেকে তো দেখতে আছি যে ইসরায়েলের সাথে একটা কমপ্লেক্স যুদ্ধ চলতেছে। এর মাঝখানে একটা ইয়ে ছিল, সেটা হচ্ছে যে জাতিসংঘ একটা প্রস্তাব করেছিল। জাতিসংঘের প্রস্তাবটা কি ছিল, যে এই যে ইসরায়েল যে রাষ্ট্রটা এখানে আছে, এই রাষ্ট্রটাকে মানে 70-30 মানে 65-35 এইভাবে ভাগ করতে চেয়েছিল। এখানে যে জমিটা আছে মাঝ বরাবর এইভাবে ভাগ করে মানে ইসরায়েলকে দিবে হচ্ছে এই পাশে, এটা 65, আর এই পাশে 35 যেটুক থাকে সেটুক ফিলিস্তিনে দিয়ে দ্বিরাষ্ট্রীয় সমাধান করতে চেয়েছিল, যে দুইটা রাষ্ট্র করে দেবে। হম, দুইটা স্বাধীন রাষ্ট্র, এটা আমেরিকা এবং জাতিসংঘের প্রস্তাব ছিল। কিন্তু এটা কোনো পক্ষই মানেনি, ইসরায়েলও মানেনি এবং প্যালেস্টাইনও মানেনি। তারা উভয়ই সম্পূর্ণ জমি নিয়ে রাষ্ট্র ব্যবস্থা দেয়। বিশ্বের বেশিরভাগই দেশ দ্বিরাষ্ট্র টু টু স্টেট যেটা সলিউশন সেটা চায়, কিন্তু এটা কেউই মানে, হ্যাঁ, দুই গ্রুপের কেউই মানেনি। এবং যেটার কারণে এখন ধরেন এই যে গাজা স্ট্রিপে যে হামাস যে সংগঠনটা আছে তাদেরকে ইরান সাপোর্ট দিচ্ছে। সাথে সাথে হচ্ছে আপনার কিছু অন্যান্য যে শিয়া মতাবলম্বী আছে, ইয়েমেনের কিছু হাউতি আছে যারা শিয়া মানে ধর্মীয় অনুসারী, ওরা আপনার হচ্ছে এই আপনার সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে। ইয়েমেন দেখেন কোথায়, সে ইয়েমেন হচ্ছে আপনার এখানে, এখানে হচ্ছে ইয়েমেন। আর আপনার ইয়েটা কোথায়, আপনার ইসরায়েল কোথায়, এখানে। আসলে এটা কি সম্ভব এত লং ডিস্টেন্স আপনার ইয়ে করে আর কতটুকু কি করণীয় আছে? তো যাই হোক, এই হামাস মূলত ইরানের আশ্বাসের উপরেই যুদ্ধগুলো করে যাচ্ছে। এখানে কোনো রেজাল্ট তারা পাবে না, কারণ রাষ্ট্র ছাড়া আসলে সেরকম সমর্থন ছাড়া সম্ভব না আসলে। হ্যাঁ, এটা বাস্তবতা। মিলিটারি ফোর্স দরকার আছে, তাদের একটা বিমান বাহিনী ধরেন নাই, হ্যাঁ, নৌবাহিনী নেই, কিভাবে সম্ভব? একটা দেশের সাথে যুদ্ধ মুখ দিয়ে বললে তো আর হবে না, তাই না? এটা তো রিয়ালিটি, রিয়ালিটি তো মানতে হবে। এখন এটার জন্য একটা ইন্টারন্যাশনাল যে সলিউশনটা দেওয়া হচ্ছিল, আমার মনে হয় সেদিকে দেওয়াটাই ভালো ছিল। কোনোভাবে একটা যদি এখন রাষ্ট্র প্রতিষ্ঠা, এমন এখন একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, এই যে গুগল ম্যাপটা আপনাকে আমি দেখাচ্ছি, এখানে কি কোনো প্যালেস্টাইন নামে রাষ্ট্র আছে? দেখেন এখানে, এখানে কোনো প্যালেস্টাইন নামে কোনো রাষ্ট্র নেই। এখানে শুধু আছে ইসরায়েল, আর এখানে আছে হচ্ছে গাজা, ঠিক আছে। এই গাজা আর এখন নাই, এই গাজা আগে ছিল, হ্যাঁ, এরকম আর নাই। এটা এখন ধ্বংস হয়ে গেছে, মানে পুরাটা একদম কিছুই নেই, বুঝতে পারছেন? আর এখানে আছে আপনার ওয়েস্ট ব্যাংক, মানে এটা হচ্ছে পশ্চিম তীর, এই যে। তো আপনার হচ্ছে এই আর কি। এখন কথা হচ্ছে যে ধরেন যেটুকু জমি তাদের আছে আপাতত, এখন গুগল থেকেও তাদেরকে বাদ দিয়ে দিচ্ছে, খেয়াল করছেন? তার মানে আসলে এই ম্যাপে আসলে প্যালেস্টাইনের আর কোনো অস্তিত্ব স্বীকার করা হচ্ছে না। আর কিছুদিন পরে হয়তো আপনার এইগুলো থাকবে না, এই যে দাগটা দেখছেন এই দাগটা হয়তো থাকবে না, এগুলো সব একসাথে মার্চ করে নেবে, গাজা স্ট্রিপের এই দাগটাও হয়তো থাকবে না, তখন এগুলো সাথে এক করে ফেলবে। তো যাই হোক, ওই প্যাথেটিক বিষয়। এরপরে আহ, এই আরব ইসরায়েলের যে আরব বসন্ত সেটা হয়েছিল আপনার তিউনিসিয়া থেকে। ওখানে ওই যে হোসনি মোবারক, তার বিরুদ্ধে এক সবজি বিক্রেতা আর কি দুর্নীতির কথা বলে গায়ে আগুন ধরায় দেয়, তখন থেকে আন্দোলন শুরু হয়। এবং পরবর্তীতে কিন্তু হচ্ছে আস্তে আস্তে ছড়ায় পড়ে মিশরে। তো মিশরেও তো যুদ্ধ হতে বাশার আল আসাদের পতন হলো, হ্যাঁ।
মানে এখন তারা একটা দায়িত্বে নতুন একজন আসছে। তা আসলে কি এগুলো আপনার নতুন দায়িত্ব এসে সে যে ভালো সামলাতে পারছে ব্যাপারটা তা আছে। ইয়েমেনের সংকটটা হয়েছে আপনার হচ্ছে সুন্নি এবং শিয়া বিষয়টা। সুন্নি শিয়া মানে সৌদি আরবের একজন মনসুর হাদি নামে একজন ভদ্রলোক আছে যে আপনার সুন্নি মুসলমান, তাকে ক্ষমতায় বসাইছিল সৌদি আরব। পরবর্তীতে তার ক্ষমতাচ্যুত হলে সৌদি আরব সেখানে হামলা চালায়। এবং শিয়া যারা আছে মতাবলম্বী, তাদের একটা সংগঠন আছে, নাম হচ্ছে হুথি। এরা আপনার হচ্ছে আহ, এই সৌদি আরব সহ বিভিন্ন দেশের যে আক্রমণ তাদের প্রতিহত করার চেষ্টা করছে। এই নিয়ে একটা গৃহযুদ্ধ আছে, এখনো আছে। হ্যাঁ, তো যাক এগুলো একটু অল্প একটু পড়বেন, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না। আমি যে মধ্যপ্রাচ্যের ইতিহাস যেটুকু দেখালাম এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। এখন আপনারা মানে বলেন আসলে মিডল ইস্টের যে ঘটনাটা, এই যে এই অবস্থায় আছে, আসলে এখন কি করা যায়? মানে এটা আসলে আপনার কোনো যৌক্তিক কোনো সমাধান আছে কিনা? ঠিক আছে, এটা কোনো যৌক্তিক সমাধান আপনাদের কি মনে হয় যে এটা? মানে আমরা তো ফেসবুকে অনেক জ্ঞানী গুণী লোকের মন্তব্য দেখি, যারা দেখি যে শিক্ষিত লোকেরও মন্তব্য দেখি, একদম এই চিপ মন্তব্য, যে মন্তব্য দিয়ে আসলে কোনো সমস্যার সমাধান তো হবেই না, বরঞ্চ আরো বড় ঝামেলা বাঁধবে। আপনাদের কি মনে হয় যে এই যে একটা ঝামেলা এখানে আটকে আছে, এতগুলো মানুষের জীবন, এবং এগুলো আসলে কি করা যায়? মানে কি করলে এখানে আসলে তাদের প্ল্যান, ইসরায়েলের প্ল্যান হচ্ছে যে এই যে গাজা স্ট্রিপটাকে দখল করা ওদের প্রধান প্ল্যান, প্রথম প্ল্যান। এর কারণটা হচ্ছে আপনার গাজা যদি এখানে দখল হয় তাহলে এই পাশে আপনার সামুদ্রিক যে ভূমধ্যসাগর আছে, যে এই পাশে মেডিটেরিয়ান সি যেটা, সেই অঞ্চলটা থেকে তারা সেভ হয়ে যাবে। এখানে আর কেউ তাদের প্রভাব বিস্তার করতে পারবে না। ওয়েস্ট ব্যাংক হয়তো খুব সহজে তারা দখল করবে না, বাট গাজাটা তারা যে কোনো ভাবে তারা দখল করবে। হুম, গাজাটা দখল করে নিয়ে তারা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করার একটা, দেখেন এই যে বাশার আল আসাদের পতনের পর কিন্তু তারা এই যে দামেস্ক পর্যন্ত চলে গেছে, এই যে সিরিয়ার দামেস্ক পর্যন্ত, এই পর্যন্ত চলে গেছে তারা। হ্যাঁ, এইদিকে এইগুলো তো মানে আপনার বেশিরভাগ হুম জায়গাতে তারা হচ্ছে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করার চিন্তা করে। লেবাননের ইতিহাস যে হিজবুল্লাহ নিয়ে যে কাহিনী আছে, এটাও জটিল কাহিনী। লেবাননেরও অনেক জমি তারা দখল করছে, সিরিয়ার অনেক জমি নিয়ে সিরিয়ার জমি আসলে এখন আর ও সরকার ঠেকাবেও না, কারণ ওইটা ইসরায়েলের পক্ষে সরকার। হ্যাঁ, বাশার আল আসাদ ছিল ইসরায়েলের বিপক্ষে। এদিকে আপনার মিশরে সামরিক শাসন আছে, মিশরের ধরেন এই অঞ্চলগুলো মিশরের অধীনে থাকলেও কন্ট্রোল অলমোস্ট ইসরায়েলের হাতে। এরা চাচ্ছে, ইসরায়েল চাচ্ছে যে আসলে আমাদের এখান থেকে শুরু করে এই যে এই অঞ্চলগুলো সবগুলো নিয়ে এই যে দামেস্ক পর্যন্ত, এই পর্যন্ত একটা রাষ্ট্র গঠন করতে, যেটাকে তারা গ্রেটার ইসরায়েল হিসেবে নাম দিচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, মানে ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে যেতে চাচ্ছে আর কি। এটা হচ্ছে তাদের মাস্টার প্ল্যান। এই জাতিসংঘের ভাষণে এরকম কথা বলছেও। হুম, আহ, বেনিয়ামিন নেতানিয়াহু এই কথা বলছে। যাক আসলে এগুলোর কোনো, আমার মনে হয় যে আহ, মানে ডিপ্লোম্যাটিক সলিউশনটা হচ্ছে যে ইসরায়েল প্যালেস্টাইনের এখন উভয়েরই উচিত যে জমিটুকু তাদের দখলে আছে সেই জমিটুকুর উপর ভিত্তি করে সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলা। সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেললে তখন আর এইভাবে অত্যাচার, অন্যায় অত্যাচার সহজে করতে পারবে না। আর এটার একটা আন্তর্জাতিক তখন ভিত্তি থাকবে। এখন আসলে কেউ নজরই দিচ্ছে না। হ্যাঁ, যে কারণে মানুষগুলো মানে সারা জীবনের কষ্ট। দেখ আপনাদেরও যদি কোনো সুচিন্তিত মতামত থাকে যে কি করা যায় আসলে, সেটা আপনারা, না যা, এটা হবে দুই রাষ্ট্র ভিত্তিক হবে, এটা নিশ্চিত থাকে যে দুই রাষ্ট্র হবে। কারণ হচ্ছে জাতিসংঘ চায় দুই রাষ্ট্র হবে, ইউরোপের সব দেশই চায় দুই রাষ্ট্র হোক, বাংলাদেশও চায় দুই রাষ্ট্র হোক, এমনকি আপনার আমেরিকা চায়। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে আমেরিকা নিজেও চায় যে দুই রাষ্ট্র হবে। তো সেই দুই রাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প তো বলছে যে আমি জো বাইডেন যদি এবার ক্ষমতা আসতো, কমলা হ্যারিস, তাহলে দুই রাষ্ট্র হয়তো আর 2-1 বছরের মধ্যে হয়ে যেত। হ্যাঁ, তারা কিন্তু মানে ইয়ার ইয়ার বক্তব্য হচ্ছে, ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে গাঁজাটা আমরা নিয়ে নেব।
গাজা অঞ্চল যেটা মানে এই অঞ্চলটা আমাদেরকে দিয়ে তারা দ্বিরাষ্ট্রীয় সমাধানে যেতে যাচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু এই গাজাটা ইসরায়েল যতদিন পর্যন্ত অকুপাই করতে না পারবে ততদিন এসব সমাধানে যাবে না। গাজা দখল করে নিয়েই দেখবেন যে হয়তো মানে ইসরায়েলের তো চাওয়ার কিছু নেই। ইসরায়েলের চাওয়া আর আপনার আমেরিকার চাওয়া একই কথা, আমেরিকা যা চাইবে এরাও তাই চাইবে। এই, বুঝতে পারছেন বিষয়টা কি? তো যাই হোক, সামগ্রিক ইতিহাস হচ্ছে এই। আপনাদের যা ভালো মনে হয় দেখেন।